রেজিস্ট্যান্স, সিরিজ ইন্ডাকটেন্স, আর শান্ট প্যারামিটারের মধ্যে ছিল শান্ট কন্ডাক্টেন্স এবং শান্ট ক্যাপাসিটেন্স। তো অলরেডি কিন্তু আমরা শান্ট ক্যাপাসিটেন্সের কিছু প্রপার্টি দেখা শুরু করছিলাম, তাই না? যে যদি আমার মাল্টিপল কন্ডাক্টর হয়, যদি কোনো একটা বান্ডেল কন্ডাক্টর আমার থাকে, তো সেখানে প্রত্যেকটা কন্ডাক্টরের জন্য সেলফ ক্যাপাসিটেন্স এবং মিউচুয়াল ক্যাপাসিটেন্স, এই দুইটার যে সম্মিলিত ইফেক্ট, সেটা কিভাবে আমার টোটাল ক্যাপাসিটেন্সের উপরে ভূমিকা রাখে, সেটা আমরা লাস্ট ক্লাসের মধ্যে কিছু ডেরিভেশন করে দেখলাম, ঠিক আছে? তো আজকে আমরা সেই টপিকটা আরো কন্টিনিউ করব। তো প্রথমে আমরা আহ এর আগের ক্লাসটার দিকে দেখি। তো এর আগের ক্লাসে আমরা এই ডেরিভেশন গুলো প্রথমে দেখে এসেছি, তাই না? যে কিভাবে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা বের করব, তারপরে সেখান থেকে পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু পয়েন্টস ডিউ টু এ চার্জ, আমাদের এইখানে যেটা ডেরিভেশন দেওয়া সেই ডেরিভেশনটা কিভাবে আসে সেটাও আমরা লাস্ট ক্লাসে আলাপ করে এসেছি। তো আমাকে কেউ বলো তো এই ডেরিভেশনটা কিভাবে আসছে, কারো কি মনে আছে? এই যে একটা স্যার ডেরিভেশন ছিল, দুটা এটা আমি লেয়ারের কিভাবে মধ্যে এখানে স্যার দুইটা ডিস্টেন্স আমার কনসিডার করব, তাই তো? দুইটা ইকুই পটেনশিয়াল ডিস্টেন্সের মাঝখানে একটা ইন্টিগ্রেশন আমি করব। কি বের করতে? আমরা ভোল্টেজ ডিফারেন্সটা বের করতে আর কি। তো আমার এখানে D2 ডিস্টেন্স যেটা, লেটস সে সেটার রেডিয়াস হচ্ছে, দেখতো না এটা এরকম, মানে সেটা এরকম একটা সার্কেল ক্রিয়েট করে। আর D1 ডিস্টেন্সের রেডিয়াসটার জন্য যে সার্কেলটা পাবো সেটা দেখতে এরকম। তো এই দুইটা সার্কেল দুইটা ইকুই পটেনশিয়াল সার্কেল তৈরি করবে, বা ইকুই পটেনশিয়াল স্পেস তৈরি করবে। এবং আমাদের টার্গেট থাকবে পয়েন্ট D1 থেকে পয়েন্ট D2 তে যেতে কি পরিমাণ ভোল্টেজ ডিফারেন্স দরকার সেটা বের করতে। তো সেটা বের করা বেশ ইজি। এবং আমরা কিভাবে বের করছিলাম? আমরা ইলেকট্রিক ফিল্ডটাকে ইউনিট ধরে সেখানে ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলাম, তাই তো? লেটস সে ডিএক্স টা ছিল একটা ক্ষুদ্র ডিস্টেন্স, লেটস সে এরকম দেখতে, লেটস সে এখানে একটা ডিএক্স আমি লিখি। তো এইটা হচ্ছে একটা ক্ষুদ্র ডিস্টেন্স, এবং ডিস্টেন্সটা কতটুকু বাড়বে? D1 থেকে D2 পর্যন্ত বাড়বে। তো ইন্টিগ্রেশনটা করে আমরা বের করলাম। আচ্ছা, তারপর ই কে আমরা কিভাবে লিখছিলাম? Q/2 π x এপসাইলন নট, এইভাবে লিখছিলাম। তারপরে এই কনস্ট্যান্ট গুলোকে যদি বাইরে নিয়ে আসি তাহলে কি লেখা যায়? Q/2 π এপসাইলন নট, আর এখানে কি ছিল? D2 D1, আর এখানে ছিল dx/x। তো dx/x এর ইন্টিগ্রেশন করলে কি হয়? সেটা আসে ln x, তাই তো? আর এখানে রেঞ্জ কত? D2 D1, এবং লেটস সে কনস্ট্যান্ট ছিল আমার, এই পুরো টার্মটাকে আমি কে লিখলাম। তো এইভাবে করে আমরা V12 অর্থাৎ পয়েন্ট 1 থেকে পয়েন্ট 2 যেতে আমার যে ভোল্টেজ ডিফারেন্স লাগবে সেটা আমি এই ফর্মুলাটা দিয়ে বের করে নিয়ে এসেছিলাম। ঠিক আছে, তো এটা ছিল আমাদের প্রথম কেস। তো এটা আমি আজকে কেন আবার বললাম? আজকে এটা এই কারণে বললাম, যেটা আজকে আমাদের আবার লাগবে। আজকে আমাদের দুইটা স্লাইডে এই জিনিস আবার দরকার হবে, তো আমি ভাবলাম আর একবার জিনিসটা একটু বলি। তো আলটিমেটলি আমরা যে ইকুয়েশনটা পাচ্ছি সেই ইকুয়েশনটা দেখতে কিরকম? আলটিমেটলি আমরা যে ইকুয়েশন পাচ্ছি সেটা দেখতে হচ্ছে এরকম, ঠিক আছে? তো এখানে D2টা কি? ডি ডি D2টা হচ্ছে যেটা আমার আউটার ডিস্টেন্স, বা আমরা চাইলে বলতে পারি D2টা হচ্ছে একটা লার্জার ডিস্টেন্স, ঠিক আছে? D2টা হচ্ছে D1 এর থেকে বড়। আর এখানে D1টা কি? D1টা হচ্ছে আমার স্মলার ডিস্টেন্স। তো এটা আমি এইভাবে বলতে পারি, যদি আমার দুইটা কন্ডাক্টর থাকে, লেটস সে এটা হচ্ছে আমার একটা কন্ডাক্টর, এটা হচ্ছে আমার আর একটা কন্ডাক্টর। তো আমি আর একটা সেপারেট কালার ইউজ করি। লেটস সে এই কন্ডাক্টরটা রেডিয়াস হচ্ছে আর, এবং এই দুইটা, আচ্ছা আমি একটু বড় করে আঁকি, কারণ ধরো এই হচ্ছে একটা কন্ডাক্টর, এই হচ্ছে আর একটা কন্ডাক্টর, এবং কন্ডাক্টর 1 এর রেডিয়াস হচ্ছে আর, এবং দুইটা কন্ডাক্টরের মাঝখানের ডিস্টেন্স হচ্ছে ডি। মানে দুইটা সেন্টারের মাঝখানের যে ডিস্টেন্স সেটা ধরো ডি আর কি, কন্ডাক্টর 1 কন্ডাক্টর 2। তো
এখন যদি আমি V12 বের করি, অর্থাৎ কন্ডাক্টর 1 এবং কন্ডাক্টর 2 এই দুইটার মাঝে যে ভোল্টেজ ডিফারেন্স সেটা যদি বের করি, তাহলে কি পাবো? সেটাকে কিভাবে লিখতে পারি? সেটাকে লিখতে পারি কিউ ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন নট এল এন, তারপরে কি উপরে হচ্ছে যেটা বিগার ভ্যালু, তাই না? যেটা লার্জার ভ্যালু সেটা উপরে এবং যেটা স্মলার ভ্যালু সেটা নিচে। ঠিক আছে, বাট আমি যদি চাই ভি ওয়ান টুর জায়গায় V21 বের করবো, তখন আমার কি হবে? পুরো ইকুয়েশনটা উল্টায়া হয়ে যাবে না? মানে জিনিসটা এরকম হবে না, কিউ ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন এল এন আর বাই ডি, জিনিসটা এরকম হবে না? কি মনে হয় বলো তো? যদি আমরা 2 1 বের করি, তখন জিনিসটা কি এরকম হয় কিনা বলো? না যখন স্যার, আমরা টু কারণ ওয়ান বের তো করবো, স্যার আরটা বড়টা সবসময় উপরে হইতে হয় না স্যার, এরকম কিছু? জিনিসটা হচ্ছে তখন এই লিমিটটা না উল্টে যাবে, বুঝছো? এই যে দেখো, এই বড়টা যে উপরে আসে সেটার কারণই হচ্ছে আমার এই লিমিট। আচ্ছা। লিমিটটা কি ছিল? লিমিটটা ছিল D1 থেকে D2, অর্থাৎ ছোট থেকে বড় লিমিটটা ছিল এরকম বসানো এই ইন্টিগ্রেশনের। বাট আমি যদি লিমিটটা উল্টাই ফেলি, লিমিটটাকে যদি আমি D2 D1 করি, অর্থাৎ বড় থেকে ছোট, অর্থাৎ উল্টা দিক থেকে যদি আসি, তাহলে কি লিমিটটা উল্টা হয়ে যাচ্ছে না? তো এখানে কিন্তু আমি সেটাই করতেছি, আগে আমি V12 বের করছিলাম, এখন আমি V21 বের করতেছি, অর্থাৎ আমি উল্টো দিক থেকে ইন্টিগ্রেশনটা করতেছি। তো এতে কি হবে? আমার ইন্টিগ্রেশনের জন্য যে দুইটা রেফারেন্স ডিস্টেন্স আমি ধরবো, ইনিশিয়াল পয়েন্ট ফাইনাল পয়েন্ট, এই দুইটা অপোজিট হয়ে যাবে না? অর্থাৎ আগে যেটা ইনিশিয়াল ছিল সেটা এখন ফাইনাল হয়ে যাচ্ছে, আগে যেটা ফাইনাল ছিল সেটা এখন ইনিশিয়াল হয়ে যাচ্ছে। তো এতে কি কি হবে বলতো? এতে কিন্তু আমার যে ইকুয়েশন, সেই ইকুয়েশনের এলএন এর ভিতরে যে দুইটা ডিস্টেন্সের রেশিও, সেই রেশিওটা রেসিপ্রোকাল একটা ভ্যালু পাবো। মানে আগে যদি D2/D1 থাকে, এটা এখন D1/D2 হবে। ঠিক আছে, এতটুকু বুঝছো সবাই? এটা আগের দিনের ক্লাসের আলাপ, জাস্ট আরেকবার রিওয়াইন্ড করতেছি সবার জি স্যার। সুবিধার জন্য। ওকে, গুড। আচ্ছা, তো এখন আমরা আবার সামনে যাই। সামনে যে আগের ক্লাসের ডেরিভেশনটা খুব শর্টে আমরা আরেকবার দেখবো। দেখার পর আজকে যে টপিক সেখানে আমরা আবার যাব, কারণ আগের ক্লাসের বেসিকের উপরই আজকে বেসিকটা দাঁড়ানো। আচ্ছা, তারপরে আমরা এই ডেরিভেশনটা দেখছিলাম, তাই তো? তো এইখানে আগের মতই দুইটা কন্ডাক্টর, এই দুইটা কন্ডাক্টরের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে ক্যাপিটাল ডি, এবং ইন্ডিভিজুয়াল কন্ডাক্টরের যে রেডিয়াস, সে রেডিয়াসটা হচ্ছে আর, তাই তো? এইখানে একটা আর, ধরো এখানে আর একটা আর। ওকে, তো এরপর আমরা কি করব? এরপর আবার সে আগের মতো VAB ক্যালকুলেট করব। বাট এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে QA আর QB, তাই না? তো এর আগের ক্লাসে তোমাদের একজন আমাকে আস্ক করছিল, যেটা হচ্ছে QA আর QB এই দুইটা নেগেটিভ ভ্যালু কেন, অর্থাৎ QA টা QB এর অপোজিট ভ্যালুটা কেন, তাই তো? বা এই যে এই জিনিসটা কেন? তো এটা আমি ক্লাসে হয়তো বা প্রপারলি আনসার করতে পারি না, বাট এটা হচ্ছে এরকম, যেটা আমি পরে একটু খুঁজে দেখলাম বা একটু চিন্তা করে দেখলাম সময় নিয়ে, সেটা হচ্ছে আমাদের যে দুইটা কন্ডাক্টর, এই দুইটা কন্ডাক্টর হচ্ছে চার্জ নিউট্রাল। ঠিক আছে, এই দুইটা কন্ডাক্টর হচ্ছে চার্জ নিউট্রাল, এবং চার্জ নিউট্রাল বলতে আমি বুঝাচ্ছি QA প্লাস QB ইকুয়ালস হচ্ছে 0। আমি যদি দুইটা কন্ডাক্টরের চার্জ নিয়ে কনসিডার করি, তাহলে QA প্লাস QB হচ্ছে 0, অর্থাৎ এখানে আমার চার্জ কনভার্সন থাকে আর কি। অর্থাৎ দুইটা কন্ডাক্টরের টোটাল চার্জ যদি যদি আমি সামেশনে নেই বা সাম আপ করি, তাহলে আমি সেখানে 0 পাচ্ছি। কেন 0 পাচ্ছি? কারণ সেখানে কারেন্ট ফ্লো হচ্ছে। কারেন্ট আহ কন্ডাক্টরের ভিতরে কিন্তু চার্জ জমে নাই, এটা কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, কন্ডাক্টরের ভিতরে কিন্তু চার্জ স্টোর অবস্থায় নাই, থাকলে কিন্তু ইলেকট্রিসিটি ফ্লো হতো না। যেহেতু কন্ডাক্টরের ভিতরে কোনো চার্জ স্টোর অবস্থায় নাই, এই কারণে আমার QA প্লাস QB এই দুটার যোগফল হচ্ছে 0। অর্থাৎ আমাদের ইলেকট্রোস্ট্যাটিক প্রপার্টির জন্য QA এবং QB এই দুটা হচ্ছে রেসিপ্রোকাল ভ্যালু, অর্থাৎ একটা ভ্যালু হচ্ছে আরেকটার ইকুয়াল বাট অপোজিট। তাহলে তুমি আস করতে পারো যে এইখানে যে VAB টা আসতেছে, বা এখানে যে চার্জ পাচ্ছি আমরা, এই কিউ চার্জ বা এই QA এবং QB এই দুইটার জন্য যে একটা ভ্যালু পাচ্ছি, সেটা আসে কিভাবে? এটা হচ্ছে ইনস্ট্যান্টিনিয়াস একটা ভ্যালু। ঠিক আছে, এবং এই VAB যেটা, সেটা কিন্তু দুইটা কন্ডাক্টরের মাঝে, কন্ডাক্টরের ভিতরে না, এটা বুঝতে হবে। VAB যেটা, এই VAB টা হচ্ছে দুইটা কন্ডাক্টরের মাঝের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সের মাঝখানে যে ভোল্টেজ ইনডিউস হচ্ছে সেটার ভ্যালু, সেটা কন্ডাক্টরের উইদিন বা কন্ডাক্টরের ভিতরের কোনো ভোল্টেজ ডিফারেন্স না।
ঠিক আছে, তো সেই জন্য এইখানে ভিএ সরি কিউএ ইকুয়ালস মাইনাস কিউবি এই জিনিসটার অ্যাজাম্পশন ধরে নিয়ে করছে। ঠিক আছে, জাস্ট ইলেকট্রোস্ট্যাটিক প্রপার্টিটাকে ঠিক রাখার জন্য বা চার্জ কনভার্সন লটাকে ঠিক রাখার জন্য, কারণ অ্যাকচুয়ালি চার্জ এখানে স্টোর হচ্ছে না। মানে কারেন্ট যেটা ফ্লো হচ্ছে কন্ডাক্টরের ভিতর থেকে এক্সিয়াল ডিরেকশনে বা তোমার স্ক্রিনের বাইরের দিকে, সেখানে যদি চার্জ স্টোর হতো তাহলে কন্ডাক্টরটার ভিতরেই একটা ক্যাপাসিটর তৈরি হয়ে যেত, কন্ডাক্টরের ভিতর থেকে কোনো কারেন্ট আর ফ্লো হতে পারতো না। বাট কারেন্ট ফ্লো হচ্ছে ঠিকই কন্ডাক্টরের ভিতর থেকে, বাট এইখানে যে একটা ভিএবি সেটা হচ্ছে দুইটা কন্ডাক্টরের মাঝে, কন্ডাক্টরের ভিতরে না। সবাইকে বুঝছো একটু? আই হোপ সবাই বুঝছো। তো এখন আসো আমরা এই জিনিসটা আর একবার রিওয়াইন্ড করি, তো এখন আই হোপ আর কোনো কনফিউশন থাকবে না। তো প্রথম ইকুয়েশনটা কি, ভিএবি, সেটা হচ্ছে কিউএ চার্জের জন্য। তো এখানে ধরে নিচ্ছে যে আহ প্রথম কন্ডাক্টর যেটা, সেই কন্ডাক্টরটা যে ইলেকট্রিক ফিল্ড তৈরি করে, সেই ফিল্ডটার জন্য যে চার্জ দায়ী সে চার্জের ভ্যালু হচ্ছে কিউ এ। তো আমার চার্জ দরকার হয় এই যে কিউ এ আর কিউ বি, এই দুটা চার্জ যে দেখানো হচ্ছে এর কারণই একটা, সেটা হচ্ছে চার্জ যদি সেখানে না থাকে তাহলে সেখানে কি হবে বলতো? চার্জ যদি না থাকে সেখানে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকবে না, এবং ইলেকট্রিক ফিল্ড যদি না থাকে আমরা কি এই ইকুয়েশন অ্যাপ্লাই করতে পারবো? একটু চিন্তা করে বলো। না। গাইজ তোমরা কি শুনতে পাচ্ছ? একটু কাইন্ডলি রেসপন্ড করার ট্রাই করো, আমাকে বলো যদি চার্জ না থাকে, সবাই এইটার দিকে আরেকবার তাকাও, দরকার হলে এই ছবিটার দিকে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির যদি এখানে কোনো কিউ চার্জ না থাকে তাহলে কি এই ফিল্ড ই এটা কি থাকবে? কি মনে হয় বলতো? না স্যার। থাকবে না ফিল্ড স্যার। কিন্তু থাকবে না। আর যদি ফিল্ড না থাকে তাহলে কিন্তু এই ইকুয়েশন আমি অ্যাপ্লাই করতে পারবো না। এটা হচ্ছে ইস্যু। চার্জের কনসেপ্ট আমার অবশ্যই এখানে দরকার এই কারণে, কারণ চার্জ যদি না থাকে সেখানে ফিল্ড থাকবে না। ঠিক আছে, আচ্ছা, আই হোপ এখন সবার এটা ভালো মতো ক্লিয়ার। তো এখন দেখো ভিএবি এবং এটা হচ্ছে কিউ এ, যেহেতু কন্ডাক্টর এ এটা, তো সেই কারণে এখানে কিউ এ বলা। তো আগের ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি এই জিনিসটা লিখতে পারি, রাইট? এটা আমরা লিখতে পারি, উপরে হচ্ছে ক্যাপিটাল ডি যেটা হচ্ছে বড় ডিস্টেন্স দুইটা কন্ডাক্টরের সেন্টার পয়েন্টের মাঝে, এবং আর এ হচ্ছে শুধুমাত্র রেডিয়াস এ কন্ডাক্টরটার। ঠিক আছে, আচ্ছা, এতটুকু গেল। একইভাবে এখন আমরা কি নিচ্ছি? আমরা নিচ্ছি ভিবিএ, অর্থাৎ এতক্ষণ আমরা নিলাম ভিএবি, অর্থাৎ এ কন্ডাক্টর থেকে বি কন্ডাক্টরের দিকের ভোল্টেজ ডিফারেন্স। এখন আমরা নিচ্ছি বি কন্ডাক্টর থেকে এ কন্ডাক্টরের ভোল্টেজ ডিফারেন্স, যেটা হচ্ছে ভিবিএ। আগের মতোই আমাদের এখানে কি হবে, যেটা আমাদের ক্যাপিটাল ডি সেটা সেটা হচ্ছে দুইটার মাঝে ডিস্টেন্স, এবং যেটা স্মল আর সেটা কি, সেটা হচ্ছে কন্ডাক্টর বি এর যে রেডিয়াস সেটা। ঠিক আছে, তো এখন আমাদের এখানে একটা প্রবলেম হচ্ছে, এটা হচ্ছে ভিবিএ, এটা ভিএবি না। আমি যদি ভিএবি চাই তাহলে কি করতে হবে? যেটা ভিবিএ সেটার আগে একটা নেগেটিভ নিয়ে তারপরে আমার কাজ করতে হবে। যদি ভিবিএ টাকে আমরা নেই তাহলে কিন্তু আমরা যোগ করতে পারবো না, কারণ আমার এখানে শেষে কি করতে হবে, শেষে আমার দুইটা এবি যোগ করতে হবে, অর্থাৎ দুইটা ভিএবি যোগ করতে হবে। একটা হচ্ছে কন্ডাক্টর এ এর চার্জের জন্য, একটা হচ্ছে কন্ডাক্টর বি এর চার্জের জন্য। ঠিক আছে, আচ্ছা, তো এটা আমি কিভাবে করব, যেটা মাত্র বলে আসলাম, আগে ছিল ভি 1 2, এখন আমরা ভি 2 1 করব। করলে কি হবে, আমাদের এইখানের যে লিমিট গুলো ছিল, লিমিট দুইটার ডিরেকশন বদলে যাবে। তো এতে D1/D2 এরকম একটা রেশিও আসবে এই D2/D1 এর ইনস্টেডে। ওকে, তো দেখো এখানে কিন্তু তাই হচ্ছে, আর বি ডিভাইডেড বাই ডি, অর্থাৎ জাস্ট একটা রেসিপ্রোকাল ভ্যালু আমরা পেয়ে গেলাম না, অর্থাৎ একটা ইনভার্স একটা ভ্যালু পেয়ে গেলাম না, আগে যে ভ্যালুটা ছিল তার, আগে ছিল D/RB, এখন RB/D হয়ে গেল। ঠিক আছে, তো এখন আমরা রেডি, কারণ কি, কারণ এখন আমাদের দুইটা ভিএবি আছে, তো আমরা এখন এই দুটো যোগ করতে পারবো। একটা ভিএবি হচ্ছে কন্ডাক্টর এ এর জন্য, আর একটা ভিএবি হচ্ছে কন্ডাক্টর বি এর জন্য। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা দুইটা যোগ করি। যোগ করলে এরকম আসবে প্রথমে। তো এখানে আপসেট হওয়ার কিছু নাই। কেন কিছু নাই, কারণ এইখানে আবার পরবর্তী লাইন একটা জিনিস ধরে রাখছে, যেহেতু আমাদের এটা টু ওয়্যার লাইন, বা এখানে আমরা যে বান্ডেল কন্ডাক্টর ধরলাম সেখানে দুইটা ওয়্যার, এবং যেটা কিছুক্ষণ আগে বলে এসেছি যে ইলেকট্রোস্ট্যাটিক প্রপার্টি বা চার্জ নিউট্রালিটির জন্য আমরা কি করি, আমরা একটা অ্যাজাম্পশন নেই, সেটা হচ্ছে কিউ এ প্লাস কিউ বি হচ্ছে 0, কারণ অ্যাকচুয়ালি কোনো চার্জ কন্ডাক্টরের ভিতরে স্টোর হয় না, চার্জ অলওয়েজ মুভিং।
যেহেতু চার্জ অলওয়েজ মুভিং, আমরা ধরতে পারি যে দুইটা চার্জের সামেশন দুইটা কন্ডাক্টরে এটা হচ্ছে জিরো। তো যেহেতু এই ইকুয়েশনটা থেকে আমরা কিউ এ ইকুয়ালস মাইনাস কিউ বি পাই, তাহলে আমরা কি করতে পারি বলতো? আমরা আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই অংশটাকে, এই যে একটা অংশ, এইটাকে আমি পুরো আবার অপোজিট লিখতে পারি, বা এটাকে পুরোটা উল্টা দিতে পারি। কিভাবে পারি, কেউ বলতে পারবা? কেউ বলো তো আমাকে, কিভাবে করবো এটা? এটা হচ্ছে, আমার এখানে কি বলো, কিউ বিটা হচ্ছে মাইনাস কিউ এ, এটা লিখতে পারি না? লেটস সে কিউ বি ইকুয়ালস মাইনাস কিউ এ, এটা কি লেখা যায় বলো তো আমাকে? Yes, অবশ্যই sir. লেখা যায়। স্যার জি স্যার। হ্যাঁ বলো। আচ্ছা, তাহলে আমি এই কিউবিটাকে মাইনাস কিউ এ দিয়ে রিপ্রেজেন্ট করলাম, ঠিক আছে? এরপর হচ্ছে এল এন আর বি বাই ডি। তো এখন এই জিনিসটাকে আমি কি করতে পারি বলো তো? এই মাইনাসটা যদি আমি ভিতরে নিয়ে যাই এল এন এর, তাহলে কি এই জিনিসটা লেখা যায় না? 2 পাই এপসাইলন নট এল এন, উপরে ডি চলে আসবে, নিচে আবার আর বি চলে আসবে। এটা কি লেখা যায় এখন চিন্তা করে বলো তো? Yes, sir. Yes, sir. হ্যাঁ, এইটাই করলাম, মানে এই ইকুয়েশনটাকে ধরে আমরা এই মাইনাসটাকে এলএন এর ভিতরে ট্রান্সফার করে দিলাম। করার পরে আমরা এখন খুশি, কারণ এখন সবকিছু আমাদের পছন্দ মতো একটা ওরিয়েন্টেশনে চলে এসেছে। দেখো, এইখানে এলএন ডি বাই আর এ, আর একটা কি এলএন ডি বাই আর বি, দুইটাই প্লাস। এখন যেহেতু এলএন এর ভিতরে দুইটা রেশিও প্লাস আকারে দেওয়া, আমরা কিন্তু এই দুটোকে মাল্টিপ্লিকেশন আকারে লিখতে পারি, অর্থাৎ ডি ইন্টু ডি ডিভাইডেড বাই আর এ ইন্টু আর বি। তো এটা করলে কি হবে? এটা আসবে ডি স্কোয়ার ডিভাইডেড বাই আর এ ইন্টু আর বি, এই জিনিসটা আসবে। আর এখন যদি এমন হয় যে আর এ এবং আর বি এই দুটো সমান, যেটা ইউজুয়ালি হয়, নর্মালি কন্ডাক্টর যতগুলো আমরা ইউজ করি সবগুলো কন্ডাক্টরের রেডিয়াস সেম হয়, তখন কি সুবিধা আমাদের ওখানে? ওখানে আমার অ্যাডভান্টেজটা কি? ওখানে অ্যাডভান্টেজটা হচ্ছে আমাদের ওইখানেও একটা স্কোয়ার টার্ম চলে আসে, তাই না? জিনিসটা এরকম হয় না, ডি স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার, এরকম একটা টার্ম চলে আসে না যদি আর এ এবং আর বি সমান হয়? তো আবার আমরা ডি বাই আর এইভাবে লিখতে পারি। আর যেহেতু এটা একটা স্কোয়ার টার্ম, এই স্কোয়ারটাকে কি করতে পারি আমরা? বাইরে নিয়ে আসতে পারি, অর্থাৎ জিনিসটা এইভাবে লিখতে পারি, কিউ এ 2 পাই এপসাইলন নট এল এন ডি বাই আর, আর যে টু সেটাকে যদি বাইরে আনি তাহলে এরকম একটা টু মাল্টিপ্লাই আকারে লিখতে পারি। পরে এই দুইটা টু চাইলে আমরা এলিমিনেট করতে পারি আর কি। তো এখানে দেখো সেটাই করা। তো প্রথমে কি ছিল আমাদের দরকার, কি আমরা এত কিছু যে ক্যান করতেছি এর কারণটা কি? কারণটা একদম হেডলাইনে দেওয়া, টাইটেলে, ক্যাপাসিটেন্স অফ এ সিঙ্গেল ফেজ লাইন। আমরা একটা সিঙ্গেল ফেজ লাইনের জন্য কি করব? আমরা সিঙ্গেল ফেজ লাইনের জন্য ক্যাপাসিটেন্সের ভ্যালু বের করব। যেমন দেখো নিচে আর একটা ছবি দেওয়া, এ আর বি এই দুইটা কন্ডাক্টর, এবং দুইটা কন্ডাক্টরের মাঝে ক্যাপাসিট্যান্স যেটা ক্রিয়েট হয়েছে সেটার ভ্যালু কত? সি এ বি, তাই না? এ হচ্ছে একটা কন্ডাক্টর, বি হচ্ছে আর একটা কন্ডাক্টর, এবং এই দুইটা কন্ডাক্টরের মধ্যে চার্জ ফ্লো হওয়ার কারণে যে ক্যাপাসিট্যান্সটা তৈরি হলো, সেই ক্যাপাসিট্যান্সের ভ্যালু কত? সি এ বি, ঠিক আছে? এবং আমরা জানি একদম শুরুতে আমরা দেখে খেয়ে আসছি এই স্লাইডে, সেটা হচ্ছে এই ফর্মুলাটা আমাদের এখানে ইউজ করতে হবে, সি ইকুয়ালস কিউ বাই ভি। তো এখানে কিউ কত? কিউ হচ্ছে কিউ এ, আর ভি কত বলো তো? ভি হচ্ছে এই যে এই পুরোটা হচ্ছে আমাদের সেই ভি। তো এখানেও একটা কিউ থাকে, তাই না? কিউ এ ডিভাইডেড বাই পাই এপসাইলন নট ইন্টু এল এন ডি বাই আর। আমি কিন্তু এই টুটাকে বাদ দিয়ে দিছি, কেন? কারণ অলরেডি আমি দেখাইছি যে এই স্কোয়ার প্রপার্টির জন্য যে টু, এটা বাইরে চলে আসলে এই টু এবং উপরের টু, এই দুটা ক্যান্সেল আউট হয়। তো এখন কি হবে বলো তো? এখন এই দুইটা কিউ এ ক্যান্সেল আউট হয়ে যাবে। ক্যান্সেল আউট হয়ে কি হবে? 1/পাই এপসাইলন নট, এই টার্মটা উপরে উঠে যাবে, রাইট? এই জিনিসটা জাস্ট উপরে যদি চলে আসে তাহলে কি হবে? পাই এপসাইলন নট, আর নিচে কি থাকবে? এল এন ডিভাইডেড বাই টি আর। তো এই হচ্ছে আমাদের ক্যাপাসিটরের ইকুয়েশন বা ক্যাপাসিটরের যে ফর্মুলা সেটা, ঠিক আছে? এবং এটার ইউনিট হচ্ছে ফ্যারাড পার মিটার। এখানে সবকিছু এসআই ইউনিটে নেওয়া, তো ইউনিট কনভার্সন করলে আমরা পাই ফ্যারাড পার মিটার। তাই হোপ এখন এইটা আবার সবার আরেকবার ভালো মতো বোঝা হয়ে গেছে, রাইট? কারো কোনো কোয়েশ্চেন আছে এখান থেকে?
এটা আমরা আরেকবার দেখলাম, ক্লাসে একবার দেখলাম, এখানে আরেকবার দেখলাম। তো আশা করি এখান থেকে আর কোনো কনফিউশন থাকা উচিত না কারো। তো এখন আসো আমরা একটু সামনে দেখি। তো এই টপিকটা আমি খুব একটা বেশিক্ষণ আলাপ করতে পারি না এই ক্লাসে, সময় শেষ হয়ে গেছিল। তো এটা আমরা একটু ভালো মতো সময় নিয়ে দেখে আসো। তো এটা হচ্ছে আগের মতো ক্যাপাসিটেন্স অফ এ সিঙ্গেল লাইন ফেজ। ঠিক আছে, আগে ছিল সিএবি, অর্থাৎ দুইটা কন্ডাক্টর এ আর বি, এই দুইটার মাঝের ক্যাপাসিটেন্স এভাবে বের করছিলাম, রাইট? বাট এখন আমরা এই জিনিসটা করব না। এর কারণটা হচ্ছে যদিও দেখায় যে ইকুয়েশন অনেক ইজি হয়ে যাচ্ছে আমাদের জন্য, সিএবি যদি করি জাস্ট একটা ইন্টিগ্রেশন তারপরে কিছু ক্যালকুলেশন, আমাদের কিন্তু সিএবি চলে আসতেছে। বাট আমরা যখন থ্রি ফেজে কনভার্ট করব সিঙ্গেল ফেজ থেকে, যেটা এর পরের স্লাইডে যাব আমরা, এখানে একটা প্রবলেম হবে। সেটা হচ্ছে যখন আমরা থ্রি ফেজে কাজ করব তখন প্রথমত একটা নিউট্রাল লাইন অলওয়েজ আমাদের সাথে থাকে, এটা হচ্ছে প্রথম কেস। এবং সেকেন্ড হচ্ছে প্রত্যেকটা কন্ডাক্টরের সেলফ ইন্ডাকটেন্স এবং মিউচুয়াল ইন্ডাকটেন্স, সেলফ ক্যাপাসিটেন্স এবং মিউচুয়াল ক্যাপাসিটেন্স, এই চারটা টার্ম থাকে। তো যখন আমরা দুইটা কন্ডাক্টরের মধ্যে চলে আসব এ আর বি, তো এ যেটা সেটার জন্য সেলফ ক্যাপাসিটেন্স মিউচুয়াল ক্যাপাসিটেন্স, আর বি বি এর জন্য আবার সেলফ ক্যাপাসিটেন্স মিউচুয়াল ক্যাপাসিটেন্স, এই চারটা জিনিস নিয়ে আমার ডিল করতে হবে। তখন আমার ইকুয়েশন অনেক কমপ্লেক্স চলে আসবে। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা মাঝে একটা নিউট্রাল পয়েন্ট রাখবো আর কি, একটা নিউট্রাল পয়েন্ট এন রাখবো। এবং আমরা যে হিসাবটা করব সেটা হচ্ছে কন্ডাক্টর এ থেকে নিউট্রাল, কন্ডাক্টর বি থেকে নিউট্রাল, আমরা আর কন্ডাক্টর এ থেকে আর বি এ যাব না। ঠিক আছে, আমরা কন্ডাক্টর এ থেকে কোথায় আসবো, নিউট্রাল পর্যন্ত আসবো। অর্থাৎ আমরা সি এ এন অথবা সি বি এন এই হিসাবগুলো আমরা করব। সবাইকে বুঝতে পারছি কেন করব? এর কারণটা হচ্ছে আমরা যখন থ্রি ফেজে চলে যাব, যেটা এর পরের স্লাইড দেখাবো, থ্রি ফেজে গেলে কি প্রবলেমটা হবে, সেখানে আমাদের সেলফ ক্যাপাসিটেন্স মিউচুয়াল ক্যাপাসিটেন্স প্রত্যেকটা কন্ডাক্টরের জন্য এফেক্টিভ, এবং সেখানে আমার কন্ডাক্টর হচ্ছে তিনটা থ্রি ফেজের জন্য। এবং থ্রি ফেজে একটা নিউট্রালও আমরা অলওয়েজ সাথে রাখি, যেটা হচ্ছে ইউজুয়াল প্র্যাকটিস। তো আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা ইকুয়েশন গুলো যতটা কনভিনিয়েন্ট করা যায় আমাদের জন্য করব। তো সেই জন্য আমরা যে নিউট্রাল পয়েন্ট সেখান থেকে আমরা অলওয়েজ রেফারেন্সটা ক্যালকুলেট করব। ঠিক আছে, কন্ডাক্টর এ থেকে নিউট্রাল এতটুকুর ক্যাপাসিটেন্সের ভ্যালু কত, অথবা কন্ডাক্টর বি থেকে নিউট্রাল এতটুকুর ভ্যালু কত, অথবা কন্ডাক্টর সি থেকে নিউট্রাল এতটুকুর ক্যাপাসিটেন্সের ভ্যালু কত, এইভাবে আমরা হিসাবগুলো করব। তো সেটার একটা ছোটখাটো ডেমো এখানেই দেওয়া। এটা হচ্ছে ক্যাপাসিটেন্স অফ এ সিঙ্গেল ফেজ লাইন। ঠিক আছে, একটা সিঙ্গেল ফেজ লাইনের জন্য ক্যাপাসিটেন্স এখানে বের করে দেখানো। এখন সিঙ্গেল ফেজ যেহেতু আমার বলা, সেটা কি করতে হবে, আমাদের ফেজ আগের মতোই দুইটা কন্ডাক্টর দিয়ে থাকবে সিঙ্গেল ফেজের, এবং এইখানে একটা নিউট্রাল আমরা নিয়ে আসবো। ঠিক আছে, তো এখন এটা কি করব, সিএন বের করব, যেটা হচ্ছে সিএএন। এখন আমরা এতটুকু ক্যাপাসিটেন্স বের করব। এর আগে আমরা কি করছিলাম, জাস্ট এর একটা স্লাইড আগে আমরা কি এই জিনিসটা বের করে আসছিলাম না, এই যে এ আর বি এই পুরা দুইটা পয়েন্টের মাঝখানের ক্যাপাসিটেন্স। বাট এখন আমরা সেটা করব না, আমরা শুধুমাত্র এ আর এন এতটুকু পয়েন্টের ক্যাপাসিটেন্স বের করব, অথবা এতটুকু বি এন এতটুকুর বের করব। গুড। তো আগের মতোই ক্যাপাসিটেন্সের ফর্মুলা কি ছিল, কিউ বাই ভি, তাই না? তো কিউ আগের মতোই কিউ এ, বাট ভিটা কি এখন চেঞ্জ হবে, রাইট? আগে ছিল এই পুরোটা ভি এ বি, বাট এখন হবে ভি এ এন, কারণ আমি নিউট্রাল পর্যন্ত আসবো। আমরা এ কন্ডাক্টর থেকে নিউট্রাল পয়েন্টের ভোল্টেজ পর্যন্ত আসবো। এবং একটা গুড থিং হচ্ছে আমাদের জন্য, নিউট্রাল পয়েন্টের ভোল্টেজ হচ্ছে অলওয়েজ জিরো। নিউট্রাল পয়েন্টের ভোল্টেজ হচ্ছে অলওয়েজ জিরো, এটা হচ্ছে আমাদের একটা গুড পয়েন্ট। ঠিক আছে, তো আমাদের ক্যালকুলেশন আরো অনেক কনভিনিয়েন্ট হয়ে যাবে যখন আমরা থ্রি ফেজে যাবো, একটু পরেই দেখবো আর কি। আচ্ছা, তো এখন একটা জিনিস হচ্ছে কিউ এ, আর যেটা ভি এ এন, সেটা চাইলে আমরা ভি এ বি থেকেও ডিরাইভ করে নিয়ে আসতে পারি। ভি এ এনটা হচ্ছে ভি এ বি এর অর্ধেক, ভি এ বি বাই টু। ঠিক আছে, তো এখন আগের মতোই যদি আমরা সবগুলো ইকুয়েশন বসাই, জাস্ট এইখানে যদি একটা 2 দিয়ে ভাগ করি, পুরো জিনিসটাকে যদি একটা 2 দিয়ে ভাগ করে সামনে আগাই, তাহলেই আমরা এই ইকুয়েশনটা পেয়ে যাবো আর কি, এই পুরোটা পেয়ে যাবো এখানে। তো এইখানে আবার একটা 2 চলে আসছে, দেখছো? এইখানে কিন্তু যখন আমরা সি এ বি হিসাব করি তখন কিন্তু উপরে বা নিচে কোথাও 2 ফ্যাক্টরটা ছিল না। বাট সি এন যখন বের করতেছি, যেটা হচ্ছে সি এন অথবা সি বি এন, তখন কিন্তু নিউমেরেটরে একটা 2 থাকতেছে। কেন? কারণ এখন আমাদের 2 অনেকগুলো হয়ে গেছে। ঠিক আছে, এখন নিচেও একটা 2, উপরে একটা 2 কমন যাবে। এই টু কে ক্যান্সেল আউট করলেও নিচের যে 2 সেটা কিন্তু থাকবে। তো সেটাই একটু পরে উপরে উঠে যাবে যখন আমি ক্যালকুলেট করবো আর কি। ঠিক আছে, তো এখন একটা ফাইনাল জিনিস তোমাদের দেখাই।
একটা জিনিস সবাই একটু খেয়াল করে দেখো, এখানে একটা সুন্দর জিনিস, মানে যদি একটু চিন্তা করো, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস এখানে, সেটা হচ্ছে আহ সিএবি, তাই না? তো আমাকে একটা জিনিস বলো, আমরা যদি সিএএন আর সিবিএন এই দুটাকে যদি আমরা যোগ করি, তাহলে কি আমরা সিএবি কে পাবো? কি মনে হয়, এটা কি পাওয়া সম্ভব? হ্যাঁ স্যার সম্ভব। ডেফিনেটলি পসিবল। এবং দেখো ইকুয়েশন কিন্তু সেটাই বলে, তাই না? আমরা যদি একটা সিএবি রাখি, সিএবি ইকুয়েশনটা কি? 2 পাই এপসাইলন এলএন ডিভাইডেড বাই আর, অর্থাৎ আমরা যদি সিএবির সাথে একটা 2 গুণ করে দিই, একটা টু ফ্যাক্টর দিয়ে যদি আমরা একটা টু ফ্যাক্টর দিয়ে যদি আমরা সিএবি কে মাল্টিপ্লাই করি, তাহলে কিন্তু আমরা সিএন টা বেসিক্যালি পেয়ে যাচ্ছি, তাই না? জিনিসটা এরকম না? এখন আর একটা মজার জিনিস দেখো, আমাকে কেউ বলো, জাস্ট আমি একবার এটা আজ করব, সেটা হচ্ছে এখানে 2CAB এই জিনিসটা দেওয়া, সিএএন এর ভ্যালু কিভাবে দেওয়া সেটা মাত্রই দেখালাম, এই যে এই ফর্মুলা থেকে জাস্ট 2 দিয়ে মাল্টিপ্লাই করা পুরো জিনিসটাকে। আবার একইভাবে দেখো, এখানেও কিন্তু সেম, ঠিক আছে, 2CAB। এখন আমি যদি দুইটা ক্যাপাসিটরকে ইকুইভ্যালেন্ট একটা ক্যাপাসিটর লাগাই এখানে, এই দুইটা ক্যাপাসিটরের জায়গায় যদি একটা ক্যাপাসিটর আমি প্লেস করি, এই ক্যাপাসিটরটার ভ্যালু কত হবে, কেউ বলতে পারবো আমাকে? দুইটা ক্যাপাসিটর যদি সিরিজে থাকে, আমাকে তোমরাই বলো, C1 আর C2, তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সের ভ্যালু কেমন আসে বলো তো? So 1/C1 plus 1/C2 inverse. ঠিক আছে, এইটা আসে না? মানে একটা প্যারালেল রেজিস্ট্যান্স যেভাবে বের করি সেরকম আসে না? জি স্যার। গুড। তো এখন তোমরাই বলো, যদি এই দুইটা ভ্যালু আমরা নেই, সেটা হচ্ছে 2CAB ইন্টু 2CAB ডিভাইডেড বাই হচ্ছে তোমার 2CAB প্লাস 2CAB, তাহলে আলটিমেটলি আমরা কি পাই? আমরা কি সিএবি পাই না? খেয়াল করছো? আমরা যদি দুইটা ক্যাপাসিটরে ভাগ করে ফেলি এবং নিউট্রালটা যদি আমরা এখানে ইউজ করি, আমাদের কিন্তু ইকুয়েশনের কোনো চেঞ্জ হচ্ছে না, এবং আমাদের টোটাল ক্যাপাসিটেন্সের যে ভ্যালু সেটাও কিন্তু সেম থাকতেছে দুইটা কন্ডাক্টরের মাঝে। এটা খেয়াল করছো? কন্ডাক্টর এ আর বি এই Yes, sir. দুটার মাঝে ক্যাপাসিটেন্সের ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে না, ক্যাপাসিটেন্সের ভ্যালু চেঞ্জ হচ্ছে না, বাট দুইটা যে সেগমেন্ট হয়ে যাচ্ছে সেই দুইটা সেগমেন্টের ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটেন্সের ভ্যালু মডিফাই হচ্ছে, বাট আলটিমেটলি যেটা ইকুইভ্যালেন্ট ভ্যালু বা সামড আপ ভ্যালু সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, ওটা একই রকম থাকতেছে। তো এটাই হচ্ছে একটা এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট, যে আলটিমেটলি সবকিছুই কিন্তু অ্যালাইনমেন্টে, তাই তো? আচ্ছা, তো এখন এখানে একটা প্রবলেম দেওয়া, তো প্রবলেম খুবই ইজি, কোশ্চেন পড়বা এবং হাতে ক্যালকুলেটর রাখবা, এই ভ্যালু গুলো অবশ্যই রাখবা মনে। পরীক্ষার হলে এই এপসাইলন নটের ভ্যালু বন্ধুকে আজ করার কোনো দরকার নেই, ঠিক আছে? অথবা এই পাই এর ভ্যালু বন্ধুকে জিজ্ঞেস করার দরকার নেই, এটা হয় কোয়েশ্চেনে দেওয়া থাকবে, যদি কোয়েশ্চেনে দেওয়া নাও থাকে আমি মনে করি এটা সবার একটু কষ্ট করে মনে রাখতে হবে, ঠিক আছে? 8 × 8.5 854 × 10⁻12, এই জিনিসটা একটু সবার কষ্ট করে মনে রাখতে হবে, ঠিক আছে? খুবই বেসিক। এখানে কোয়েশ্চেনে কি বলা, এ সিঙ্গেল ফেজ ট্রান্সমিশন লাইন হ্যাজ 2 প্যারালেল কন্ডাক্টরস 3 মিটার অ্যাপার্ট। তো একটা সিঙ্গেল ফেজ ট্রান্সমিশন লাইনের দুইটা কন্ডাক্টর দেওয়া, বান্ডেল কন্ডাক্টর, ঠিক আছে? এবং ডিস্টেন্স হচ্ছে মাঝখানে 3 মিটার, রেডিয়াস অফ ইচ কন্ডাক্টর বিইং 1 সেন্টিমিটার। তো এটা হচ্ছে 1 সেন্টিমিটার, খুবই ছোট্ট একটা ভ্যালু, 0.003 মিটার, সরি 1 মিটার, ঠিক আছে? এবং ফাইনালি কি বলা, ক্যালকুলেট দ্য ক্যাপাসিটেন্স অফ দ্য সিঙ্গেল ফেজ লাইন পার কিলোমিটার। তো পার কিলোমিটারে আমার বের করতে হবে, অর্থাৎ আমি কিন্তু এইখানের যে ইউনিট সেগুলো কি সব ফ্যারাড পার মিটার, তাই না? ফ্যারাড পার মিটারে, তো আমার এখন ফ্যারাড পার কিলোমিটার করতে হবে, কাইন্ড অফ হিসাবটা হচ্ছে এরকম, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো এখানে ইজিলি জিনিসটা, এই ফর্মুলাটা বসালাম, ফর্মুলার মধ্যে ভ্যালু গুলো বসালাম, জাস্ট এখানে ভ্যালু বলতেই একটা, সেটা হচ্ছে ডি আর আর, এই দুইটার ভ্যালু যদি বসাই তাহলে পুরোটা বের হয়ে আসতেছে। বের হয়ে আসার পরে কি করব, আমরা প্রথম এটাকে কিলোমিটারে নিয়ে যাব, ঠিক আছে? দেখো দেখো ফ্যারাড পার মিটার থেকে যদি আমরা ফ্যারাড পার কিলোমিটারে নিতে চাই, তখন কি করতে হবে? তখন আমার কিন্তু এখানে দেখো নিচে কি ছিল, 10⁻11 না? তো এর সাথে 10⁻3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে,
করলে আমরা 10 ইনভার্স 8 পাবো। দেখো এই 10 ইনভার্স 8টাই দেওয়া, ঠিক আছে। একইভাবে এইখানে এই ভ্যালুটাকে আমরা চাচ্ছি মাইক্রোফ্যারাড বাই কিলোমিটার আকারে নিতে, তখন এইখানে কি করতে হবে, এইখানে আবার একটা মাল্টিপ্লাই করতে হবে, সেটা হচ্ছে 10⁶ দিয়ে। যদি সেটা করি তাহলে 10 ইনভার্স 2 আসবে, দেখো সেটা এখানে রাখছে। বাট পরীক্ষায় যদি তোমরা এতটুকু রাখো ফ্যারাড পার মিটার, দ্যাট শুড বি ইনাফ। পরীক্ষায় কখনোই মাইক্রোফ্যারাড বাই কিলোমিটার এইটা দেখানোর দরকার নেই, পরীক্ষায় জাস্ট ফ্যারাড পার মিটার রাখলেই আমি মনে করি ঠিক আছে, আর সামনে যাওয়া লাগবে না। বুঝছো? যদি এক্সামে আসে অলওয়েজ ফ্যারাড পার মিটারই রাখবা, কখনো মাইক্রোফ্যারাড বাই কিলোমিটার এগুলো আননেসেসারি কনভার্সন, এগুলো কোনো প্রয়োজন নেই আমাদের, ঠিক আছে। আচ্ছা, তো এই ছিল আমাদের এর আগের দিনের টপিক। তো এটা যদি আমরা ভালো মতো বুঝি তাহলে আমাদের এর পরের যে টপিক সেটা আশা করি বুঝতে তেমন প্রবলেম হবে না বা সময় লাগবে না, ঠিক আছে। কারণ আমি যদি এইখান থেকে শুরুতে শুরু করি, আমার যেটা মনে হয় অনেক কিছুই হয়তো আমাদের একটু কনফিউশনে থাকা লাগতো। তো আমার মনে হচ্ছে এখন ওটা থাকবে না, যারা ক্লাসটা একটু প্রথম থেকে ফলো করার ট্রাই করছো। আচ্ছা, তাহলে এখান থেকে আর কোনো কোয়েশ্চেন আছে এই স্লাইড থেকে? আই হোপ নাই। তো এখন আমরা এইখান থেকে শুরু করি। তো এখন হচ্ছে ক্যাপাসিটেন্স ক্যালকুলেশন। তো আগের মতোই আমরা ক্যাপাসিটেন্স ক্যালকুলেট করব, বাট এখন আমরা করব ক্যাপাসিটেন্স অফ এ 3 ফেজ লাইন উইথ ইকুইল্যাটারাল স্পেসিং, ঠিক আছে। এখন আমরা 3 ফেজ লাইনের জন্য ক্যাপাসিটেন্সটা বের করব, এবং সেখানে স্পেসিংটা হচ্ছে ইকুয়াল, অর্থাৎ সবগুলো কন্ডাক্টরের মাঝের যে স্পেসিং সেই স্পেসিং এর ভ্যালু সেম। বাট আমরা বের করব কি, আমরা বের করবো কিন্তু ক্যাপাসিটেন্স, ঠিক আছে। এবং শুরুতেই বলে রাখি এইখানে আমাদের সেই নিউট্রাল ভ্যালুর যে একটা সিগনিফিকেন্স বা নিউট্রাল পয়েন্টের যে সিগনিফিকেন্স সেটা একদম শুরু থেকেই হিসেবের মধ্যে রেখে তারপরে সামনে আগাতে হবে, ঠিক আছে। তো আসো আমরা একটু দেখি। তো একদম শুরুতে ছবিটা সবাই দেখো একবার, সেটা হচ্ছে এখানে এখন কি দেওয়া, এখানে এখন 3টা কন্ডাক্টর দেওয়া এবং এখানে লেখাই আছে সিমেট্রিক্যাল 3 ফেজ লাইন, ঠিক আছে। এখানে যে 3টা কন্ডাক্টর দেওয়া, 3টা কন্ডাক্টর হচ্ছে 3টা আলাদা আলাদা 3টা ফেজ, এবং এখানে সিমেট্রিক্যাল 3 ফেজ লাইন বলতে বোঝানো হচ্ছে যে সবগুলো লাইনের মাঝে যে ডিস্টেন্স সেটা সমান। তো এখানে 3টা কন্ডাক্টর ইউজ হচ্ছে, কন্ডাক্টর এ, বি আর কন্ডাক্টর সি। তো আগের মতোই কন্ডাক্টর এ এবং কন্ডাক্টর বি এই দুটার মাঝে আমি ধরলাম কিউ এ এবং কিউ বি, এই দুটা চার্জ ফ্লো হচ্ছে আর কি। কিউ এ এবং কিউ বি এই দুটো হচ্ছে চার্জের ভ্যালু। আর তাহলে আমাদের প্রথম কাজ কি হবে, আমরা যদি ক্যাপাসিটেন্স বের করতে চাই আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের কিউ বাই ভি এ বি এরকম একটা আকারে লিখতে হবে। তো প্রথম কাজ হচ্ছে আমাদের ভি এ বি বের করা, কারণ সেটা বের করতে পারলেই আমাদের মোটামুটি কাজ শেষ। এটা আমরা অলরেডি এর আগের স্লাইডে দেখে আসছি। আসলে আমরা বের করি ভি এ বি। আগের মতোই প্রথমে কি করব, প্রথমে আমরা কন্ডাক্টর এ থেকে বি, কন্ডাক্টর এ এর জন্য বি এর উপরে যে ভিএবি সেটা বের করব, পরে কন্ডাক্টর বি থেকে এ এর উপরে যে ভিবিএ সেটা বের করব, করার পরে কি করব বলতো, সেটার একটা নেগেটিভ ভ্যালু নিব, মানে সেটাকে ভিএবি করে ফেলবো। এরপরে আমাদের কাজ কি, এই দুটাকে যোগ করা, রাইট। আমরা দুইটা ভিএবি কে কিন্তু যোগ করছিলাম, খেয়াল পরে এই যে দেখো এই স্লাইডে আমরা কিন্তু এই দুইটা ভিএবি কে যোগ করে এই পর্যন্ত ভ্যালুসটা পাইছিলাম, তাই না? তো এতটুকু পর্যন্ত আমরা আসবো, মানে এর আগের দিনের মানে আগের স্লাইড থেকে এতটুকু অংশ আমরা করতে করতে আসবো, এতটুকু অংশ সেম, ঠিক আছে। তো এখন একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে দেখো এইখানে কোথাও কি এরকম আমি লিখতেছি উপরে ডি স্কোয়ার নিচে আর স্কোয়ার, এমন কি কিছু হয়ে যাচ্ছে? বা এখন এইখানে কি আমার কিউ এ ইকুয়ালস মাইনাস কিউ বি, এই জিনিসটা কি আমি এখানে ধরতেছি? বলো তো আমাকে। নো স্যার। এটা এখন ধরতেছি না, কারণ এইখানে এখন কন্ডাক্টর দুইটা না, কন্ডাক্টর 3টা, ঠিক আছে। এখন এখানে সম্পর্কটা হচ্ছে এরকম, কিউ এ প্লাস কিউ বি প্লাস কিউ সি সমান 0। এখন এখানে সম্পর্কটা হচ্ছে এরকম। এখন এখানে সরাসরি এরকম না যে কিউ এ ইকুয়ালস মাইনাস কিউ বি। তো এখন এই লাইনের পরে না আপাতত আগানো পসিবল না। এই কারণেই দেখো আমি এই পর্যন্ত এসে থেমে গেছি, এই লাইন পর্যন্ত এসে আমি থেমে গেছি, আমি কিন্তু এর পরের লাইনে যাই নাই। অর্থাৎ এখানে যে একটা অ্যাজাম্পশন সেটা ধরে কিন্তু আমি আর আগে, ঠিক আছে। বাট এটা কোনো ইস্যু না। আসো আমরা দেখি যে এরপরে আমরা কিভাবে কি করব। তো আমরা কিন্তু দুইটা কন্ডাক্টরের জন্য
একটার উপরে আরেকটার ইম্প্যাক্ট বের করলাম। বাট আমাদের কিন্তু মাথায় রাখতে হবে একটা জিনিস, আমাদের কন্ডাক্টর তিনটা হলেও আমরা কিন্তু বের করতেছি কি, আমরা বের করতেছি ভি এ বি। এটা অলওয়েজ মাথায় মনে রাখতে হবে, এটা হচ্ছে আমাদের বের করার জিনিস। এখন আমাকে তোমরা বলো, যদি আমি এখন এই সি কন্ডাক্টরটার দিকে তাকাই, সি কন্ডাক্টরটার জন্য এ পয়েন্ট থেকে বি পয়েন্টের যে ভোল্টেজ ডিফারেন্স ভিএবি, সেটা যদি বের করি ওটা দেখতে কেমন হবে, কেউ বলতে পারবো আমাকে? স্যার আরেকবার বলবেন? কোয়েশ্চেনটা হচ্ছে, এখন এখানে কন্ডাক্টর কয়টা? তিনটা, তাই না? তো প্রথমে আমি কি বের করছিলাম? প্রথমে বের করছিলাম কন্ডাক্টর এ এর জন্য বি এর উপরে যে ভিএবি ইনডিউস হয় সেটা, এটা হচ্ছে সেই ইকুয়েশন। তারপরে কি বের করছিলাম? তারপরে বের করছিলাম যে কন্ডাক্টর বি এর জন্য এ এর উপরে যে ভিবিএ ইনডিউস হয় সেইটা। বাট ভিবিএ হচ্ছে ভিএবি এর অপোজিট, তাই না? তো এখানে একটা মাইনাস নিয়ে আমরা হিসাব নিকাশ করে কি করছিলাম, ছোট আরটাকে উপরে উঠাই দিছিলাম আর বড় ডিটাকে নিচে পাঠিয়ে দিছিলাম, মানে এতটুকু অংশ আগের মতোই সবকিছু। বাট আমার কোশ্চেন হচ্ছে, এখন যদি আমরা এই সি কন্ডাক্টরের জন্য এ পয়েন্ট থেকে বি পয়েন্টের যে ভোল্টেজ ডিফারেন্স ইনডিউস হয় সেটা যদি বের করতে চাই, সেটা কিভাবে বের করবো আমাকে কেউ বলতে পারবা? তো এখানে মজার জিনিস হচ্ছে, আমাদের ইকুয়েশনটা কি ছিল, এই যে V12, ধরো এটা হচ্ছে .1, এটা হচ্ছে .2, .1 থেকে 2 এ যদি আমি ভোল্টেজ ডিফারেন্স বের করতে চাই, আমাদের ইকুয়েশন ছিল কি এরকম না, D1 D2 তারপর হচ্ছে ই ডি এক্স, এটা ছিল না একদম শুরুতে? এটাই কিন্তু ছিল। তারপরে এই আমরা এখানে একটা কনস্ট্যান্ট নিয়ে আসলাম, কনস্ট্যান্টটা হচ্ছে এখানে কিউসি হবে, কারণ এখানে সি কন্ডাক্টরের চার্জের ভ্যালু হচ্ছে কিউসি। তো এটা হচ্ছে কিউসি, আর নিচে হচ্ছে 2πε0, উপরে থাকবে ডিএক্স, নিচে থাকবে এক্স, এটা হচ্ছে D2/D1। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, এই সি পয়েন্ট থেকে এ পয়েন্টের ডিস্টেন্সটা কত, ডি কিনা আমাকে বলো? ইয়েস Yes, স্যার। sir. D. ডি। আবার সি পয়েন্ট থেকে এই বি পয়েন্টের ডিস্টেন্স কত, এটাও কি ডি কিনা আমাকে বলো? Yes, sir. D. দুইটা পয়েন্ট কিন্তু আমার সেম হয়ে যাচ্ছে, দুইটাই ডি হয়ে যাচ্ছে। এখন দুইটাই যদি ডি হয়ে যায় তাহলে আমার ইকুয়েশনটা কি হবে? ইকুয়েশনটা কি এইটা হয় কিনা বলো তো? উপরেও ডি, নিচেও ডি, ইয়েস স্যার। খেয়াল করছো? Yes, তো sir. আলটিমেটলি এখন তোমরাই বলো, এই ভিএবি এর ভ্যালু তাহলে কত আসবে? LN1 এর ভ্যালু কত? 0. LN1 এর ভ্যালু হচ্ছে 0। ভেরি গুড। তো আলটিমেটলি এই কন্ডাক্টর সি এর জন্য ভিএবি এটার আসলে কোনো ইফেক্ট হচ্ছে না, বা কন্ডাক্টর সি কোনো ইফেক্ট ফেলতে পারতেছে না ভিএবি এর উপরে। এবং এই জিনিসটা প্রত্যেকটা কেসই হবে, মানে একটু পরে যখন আমরা অনেকগুলো ক্যাপাসিটেন্স বের করা শিখবো, যেমন VCAN CBN CCN, দেখবো যে এই জিনিসটা আমাদের হয়তো কাজে লাগবে। মানে থার্ড একটা কন্ডাক্টর অলওয়েজ থাকবে যেটার ইম্প্যাক্ট আসলে থাকে না ভোল্টেজ ডিফারেন্সের উপরে, ডিউ টু ম্যাথমেটিক্স। ঠিক আছে? তো এখন দেখো এটাই যোগ করা হয়েছে এখানে, QA QB এবং এখানে শেষে QC। তিনটা আলাদা আলাদা কন্ডাক্টরের তিনটা আলাদা আলাদা চার্জ, তিনটা আলাদা আলাদা এলএন এর ভিতরের রেশিও, এবং একটা রেশিও সরাসরি শূন্য হয়ে যাচ্ছে। আলটিমেটলি আমি কি পাচ্ছি? ইকুয়েশন 4 পাচ্ছি। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? তো আমরা কিন্তু ভিএবি টা বের করে ফেললাম। এখন আমাদের আরেকটা কাজ হচ্ছে, আমরা একটা ভিএসি টা বের করতে চাই। সিমিলারলি যদি আমরা ভিএসি বের করতে চাই তাহলে কি হবে? এই দুইটা জিনিস নিয়ে আমাদের কাজ করতে হবে। তো এখন বলো, ভিএসি এর উপরে কি এই কন্ডাক্টর বি এর কোনো ইম্প্যাক্ট থাকবে? No. থাকবে না। দেখো এখানে এই জন্য এইটার দিকে তাকাও, কিউবি এলএন ডি/ডি, তো এটার ভ্যালু শূন্য হয়ে যাচ্ছে। বাট কিউএ এবং কিউসি এই দুইটা কিন্তু আমাদের ইম্প্যাক্ট রাখতেছে, মানে যে দুইটা কন্ডাক্টর এর মাঝখানের ভোল্টেজ ডিফারেন্সটা নিব, সেই দুটো করেসপন্ডিং কন্ডাক্টরের যে চার্জ, সেই দুইটার চার্জের ইম্প্যাক্ট আমাদের কাউন্ট করতে হবে। ঠিক আছে? তো আমরা এতটুকু সবাই ভালোভাবে বুঝে আসছি, আসো আমরা সামনের অংশটা দেখি। এরপর আমরা কি করব? এরপর আমরা এই দুটো যোগ করে দিব।
ঠিক আছে, দেখো আমরা ভিএবি এবং ভিএসি যোগ করলাম। কেন যোগ করব এটার অ্যান্সার আমি একটু পর দিব। তো এখন আপাতত আসলে আমরা যোগ করতে থাকি আর কি। তো আমি এখানে যোগ করে দিলাম। তো যোগ করলে এখানে একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে এই ইকুয়েশনটা আমাদের এখন সামনে নিয়ে আসতে হবে, যেটা আমি কিছুক্ষণ আগে লিখছিলাম, কিউ এ প্লাস কিউ বি প্লাস কিউ সি ইকুয়াল 0। মানে আমরা কেন এই লাইনের পরে আর সামনে আগাতে পারি নাই, এর কারণ হচ্ছে এখন আমাদের তিনটা চার্জ আছে, কিউ এ, কিউ বি আর কিউ সি, এবং এই তিনটার যোগফল হচ্ছে এখন 0। আগে যেরকম কিউ এ আর কিউ বি 0 ছিল, সেটা এখন আর এখানে হচ্ছে না। এখন তিনটা চার্জের যোগফল হচ্ছে 0। আচ্ছা, তো এখন এই দুইটা ইকুয়েশনের দিকে একটু সবাই দেখি। ভিএসি দেখতে হচ্ছে এরকম, আর ভিএবি দেখতে কি রকম কেউ বলো তো? সেটা হচ্ছে কিউ এ এল এন ডি বাই আর প্লাস কিউ বি এল এন আর বাই ডি, এরকম। তো এখন যদি আমি সবগুলোকে যোগ করি, মানে এই দুটা জিনিসকে যদি যোগ করি, দাঁড়াও একটা সেপারেট কালার নেই, ধরো এই পুরা জিনিসটাকে যদি আমি যোগ করি, তাহলে কি এটা লিখতে পারি না, এই যে 2QA, যেহেতু আমার এখানে কিউএ দুইটা, এখানে একটা, এখানে আর একটা, দুইটা কিউ এর জন্য 2QA ln ডি বাই আর, এরপরে কি কিউ বি প্লাস কিউ সি ln আর বাই ডি, মানে পুরো জিনিসটা এইভাবে লিখতে পারি না, ভিএবি প্লাস ভিএসি করলে? আমরা কিন্তু অবশ্যই লিখতে পারি। তো এই কারণেই এর পরের লাইনে এই ইকুয়েশনটা দেওয়া, যে তিনটা কন্ডাক্টরের চার্জের সামেশন হচ্ছে 0। ওকে, তিনটা কন্ডাক্টরের চার্জের সামেশন হচ্ছে 0। তো এখন এটা আমাদের কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে? কারণ আমাদের এখানে একটা কিউবি প্লাস কিউসি টার্ম আছে। তো আমরা কিউবি প্লাস কিউসি কে কি মাইনাস কিউ এ এটা লিখতে পারি না? অবশ্যই হ্যাঁ। পারি। জি। দেখো সেটাই সেটাই আমি করছি, কিন্তু এখানে দেখো এই পুরা জিনিসটার জায়গায় এখন কি লিখতেছি, একটা মাইনাস কিউ এ লিখতেছি। ওকে, তো এখন কি হবে, এখন আমাদের লাইফ অনেক ইজি হবে, কারণ এই মাইনাসটাকে যদি আমি আবার ভিতরে নিয়ে যাই, এলএন এর ভিতরে যদি আমি নিয়ে এখানে একটা অপারেশন এক্সিকিউট করি, আমি কি পাবো, এলএন ডি বাই আর পাবো, অর্থাৎ এলএন এর ভিতরের যে রেশিও সেটার একটা ইনভার্স ভ্যালু আমরা এখানে পাবো, মাইনাসটা যদি ভিতরে নিয়ে যাই, তাই তো? তাহলে কি হবে, 2QA ln ডি বাই আর এর সাথে কি হচ্ছে, আর একটা QA ln ডি বাই আর অ্যাড হচ্ছে, তাই না? তাহলে এখানে সব মিলে কয়টা QA থাকতেছে, বা কয়টা সেম রেশিও থাকতেছে? তিনটা থাকতেছে না? এই যে 3QA ln ডি বাই আর, আর নিচে হচ্ছে 2 পাই এপসাইলন। এই জিনিসটা এখন এরকম একটা ইকুয়েশনে কনভার্ট হচ্ছে না, মানে পুরো জিনিসটা? ডেফিনেটলি হচ্ছে। গুড, তো এতটুকু আমরা বুঝে আসছি। তো এখন আসো আমরা একটু সামনে এগিয়ে। তো এখন এখানে একটা ফেজর ডায়াগ্রাম দেওয়া, তো এটা দেখে কনফিউজ হওয়ার কিছু নাই। এটা দেখতেই এরকম, বাট ভিতরের মেকানিজম খুব একটা জটিল না আর কি। তো এইখানে দেখো, এইখানে এই নিউট্রাল পয়েন্টটা প্রথমবারের মতো ভিজুয়ালি দেখানো হচ্ছে। দেখছো এখানে যে এখানে সেন্টারয়েড, যেটা এই ট্রায়াঙ্গেলের যে সেন্টারয়েড, সেই সেন্টারয়েডটা হচ্ছে এন, এবং এনটাই হচ্ছে আমাদের সেই নিউট্রাল পয়েন্ট। ঠিক আছে, দেখো এখানে এ বি সি এই তিনটা হচ্ছে তিনটা আলাদা কন্ডাক্টর, এ বি আর সি, তিনটা আলাদা ফেজও বলতে পারি। এবং ইন বিটুইন সেখানে কি আছে, সেখানে একটা নিউট্রাল কন্ডাক্টর বা একটা নিউট্রাল পয়েন্ট সেখানে দেওয়া। তো আমাদের প্ল্যান কি থাকবে? আমাদের প্ল্যান থাকবে, এতক্ষণ আমরা যা বের করেছি সেগুলো ছিল অনেকটা এরকম। আমরা ভি এ বি বের করে আসছি, আমরা ভি সি এ বের করে আসছি, ভি বি সি বের করে আসছি, বাট আমাদের প্ল্যান থাকবে এখন ভি এ এন টা বের করা, অর্থাৎ দুইটা কন্ডাক্টরের মাঝের ভোল্টেজ ডিফারেন্সটা বের না করে আমাদের প্ল্যান থাকবে কি, আমাদের প্ল্যান থাকবে কোন একটা পার্টিকুলার কন্ডাক্টর বা পার্টিকুলার ফেজ, তার সাথে নিউট্রালের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা বের করা, অর্থাৎ ভি এ এন অথবা ভি বি এন অথবা ভি সি এন, এগুলো বের করা থাকবে আমাদের মোটিভ এইখানে। ঠিক আছে, এখন আসো আমরা এখন এই ফেজর ডায়াগ্রামটা করি, তাহলেই মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে আমাদের। ওকে, আসো আমরা শুরু করি। তো প্রথমে হচ্ছে এখানে অনেক আহ গুলো অ্যাঙ্গেল এখানে দেওয়া, রাইট? তো প্রথমে কয়েকটা অ্যাজাম্পশন তোমাদের দেখাই, আমাদের সুবিধার জন্য, বোঝার সুবিধা হবে অনেক। সেটা হচ্ছে, আমাকে বলো তো এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত? 30 ডিগ্রি। ডেফিনেটলি এটা হচ্ছে একটা 30 ডিগ্রি, কারণ এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে দুইটা রেসিপ্রোকাল অ্যাঙ্গেল, তাই না? বা আমরা যদি বলি সেটা হচ্ছে
বিপ্রতীপ কোণ এই টাইপের কিছু একটা, তাই না? আমার বাংলাটা মনে নেই সত্যি কথা। বাট জিনিসটা হচ্ছে এরকম যে দুইটা প্যারালাল লাইন, এবং দুইটা প্যারালাল লাইনকে আমরা একটা আহ সরল রেখা দিয়ে কানেক্ট করলাম, তো এই দুটো অ্যাঙ্গেলের ভ্যালু আমাদের সেম হবে। তো এখানে 30 ডিগ্রি মানে এখানে 30 আসবে। তো এখন আমাকে বলো, এইটা যদি 30 হয় তাহলে এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত? 30। অবশ্যই 30 হবে। এটা আমি কিভাবে বলতে পারি? ফার্স্ট অফ অল, এইখানে যে একটা ট্রায়াঙ্গেল, এইটা হচ্ছে একটা ইকুইডিস্টেন্স ট্রায়াঙ্গেল, অর্থাৎ সবগুলোর আহ এখানে ট্রায়াঙ্গেলের যে তিনটা আর্ম বা তিনটা বাহু, সবগুলোর ডিস্টেন্স হচ্ছে ডি, তাই না? সবগুলোর ভ্যালু সেম। তো যেহেতু সবগুলোর ভ্যালু সেম, এবং আমরা এইখানে এ পয়েন্ট থেকে নিউট্রাল, এটা নিউট্রালটা হচ্ছে সেন্টারয়েডে, তো আমরা যদি কোনো একটা সার্কেলের আউটার পয়েন্ট থেকে সেন্টারয়েড পর্যন্ত একটা স্ট্রেট লাইন টানি, সেটা সেই অ্যাঙ্গেলটাকে দুইটা অংশে ভাগ করবে। তো অলরেডি একটা অ্যাঙ্গেলের ভ্যালু 30 আমরা জানি, তো আরেকটার ভ্যালু অবশ্য 30 হবে। ওকে, তো এতটুকু যদি আমরা জানি, আমার মনে হয় আর কোনো ইস্যুস নাই আমাদের, আমরা এখন সামনে আগাতে পারি আর কি। আচ্ছা, তোমরা এখন আরেকটা জিনিস আজ করতে পারো, সেটা হচ্ছে এটা আমি এই পর্যন্ত লম্বা কেন কেন করলাম, রাইট? ভি এ, তোমরা একটু দেখো এখানে এটা কি, এটা হচ্ছে ভিসিএ, তাই না? আবার একটু পরে এখানে ভিএসি লেখা, তাই না? তো এটা কেন করলাম? এর কারণ যে এইটা করলাম সেটা হচ্ছে এই এ থেকে সি এর যে ডিস্টেন্স, সেটাকে আমি এই এ এর পরেও এক্সটেন্ড করে ডি পয়েন্ট পর্যন্ত নিয়ে গেছি। আমরা এখানে বলতে পারি যে জাস্ট এটার রিভার্স ভ্যালুটা দেখানোর জন্য, আমরা যে কিছুক্ষণ আগে V12 আর V21 এই দুইটা পয়েন্ট দেখে নিয়ে আসছিলাম, যে একটা মাইনাস অ্যাড করে আমি জিনিসটাকে অপোজিট বা একটা ইনভার্স ভ্যালু নিয়ে আসছিলাম, এটা সেইটা বোঝানোর জন্যই, এটার আলাদা আর কোনো সিগনিফিকেন্স নাই, মানে এতটুকু অংশে। ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো আমরা এই হিসাব নিকাশটা বোঝা শুরু করা মানে শুরু করে দেই, দেখি যেটা কি বলছে। প্রথমে হচ্ছে যে ভি এ বি ডিভাইডেড বাই 2 ইকুয়ালস ভি এ এন কস 30। তো আমাকে প্রথমেই বলো এই হচ্ছে 30 ডিগ্রি, তো ভি এ এন এইটার যদি আমরা একটা কস 30 নেই, আমরা কি পাবো? বা এটার অ্যাঙ্গেলটা কই আসবে, বা এটার কি বলে, এটা থাকবে কোথায়? আমার কোয়েশ্চেন হচ্ছে ওইটা। আমরা যদি ভি এ এন এর একটা কস 30 নেই, এটা যে পড়বে কোথায়, বা এটার যে আম, এটাকে কি বলে, আমি তো ইংলিশটা ভুলে গেলাম। যাই হোক, এটার যে উপাংশ, এটা যে কোথায় পড়বে আমাকে বলো তো। আমরা যদি এই ভি এ এন এটার একটা উপাংশ নেই, এই ভি এ বি বাহুটার উপরে, এটা কোথায় যে পড়বে? এটা কি এরকম থাকবে না দেখতে অনেকটা? এই এতটুকু অংশ আসবে না, কি মনে হয় আমাকে বলো তো, এটা আসবে কিনা? ইয়েস স্যার অর নো? আরেকবার রিপিট করবেন স্যার? হ্যাঁ হ্যাঁ, আমার কোশ্চেন ছিল, আমরা যদি, আমাকে প্রথম বলো এখানে ভি এ এনটা কোথায়? আমি সবকিছু ক্লিন করলাম, এবার আমাকে দেখে একটু বলো এখানে ভি এ এন এই পয়েন্টটা কোথায়, বা এই আর্মটা কোথায়, বা এই লাইনটা কোথায়? স্যার মাঝখানে। এ থেকে হ্যাঁ, এন। ডেফিনেটলি। এই যে এটা হচ্ছে আমাদের ভি এ এন, তাই না? এটা হচ্ছে আমাদের সেই ভি এ এন। তো আমার কোয়েশ্চেন হচ্ছে, এখন যদি এখানের এই অ্যাঙ্গেলটার ভ্যালু 30 ডিগ্রি আমরা অলরেডি জানি, ঠিক আছে? তো আমার কোয়েশ্চেন হচ্ছে এই ভি এ এন এবং এটার যদি একটা কস 30 ডিগ্রি নেই, বা একটা কোসাইন অ্যাঙ্গেল নেই, সে আমাকে কি দিবে? সে আমাকে দিবে যে বেস, যেটা সে বেসটার উপরে এটার শ্যাডো কত অথবা উপাংশ কত, সেটা আমাকে দিবে, রাইট? অর্থাৎ আমি যদি এটাকে নিচের দিকে টানি, একটা যদি ট্রায়াঙ্গেল বানানোর ট্রাই করি, যেটা হচ্ছে তোমার এখানের অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এইটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো আমাকে বলো এইখানে আমরা আসলে পাচ্ছি কি? আমরা কি ভি এ বি এর অর্ধেকটা পাচ্ছি না? পুরোটার দিকে খেয়াল করো, এই এই পুরোটা হচ্ছে এ বি। আমি সেন্টারওয়েড থেকে একটা লম্ব টানবো আমার একটা বাহুর উপরে, তাহলে কি এটা পুরা এ বি কে অর্ধেক অংশে ভাগ করবে না? অর্থাৎ ভি এ বি কে দুইটা অংশে ভাগ করে ফেলতেছে না? দেখা, একটু চিন্তা করে দেখো, বলো আমাকে। ইয়েস স্যার। ভেরি গুড। তো এটা আমি পাচ্ছি কেন? কারণ আমরা কোসাইন 30 নিচ্ছি ভি এ এন এর, অর্থাৎ ভি এ এন এর যে কোসাইন, সেটাই এই আর্মের উপরে
এসে পড়তেছে, বা এটা একটা উপাংশ যদি বলি, এবং এই উপাংশটা হচ্ছে এ আর বি এর অর্ধেক, অর্থাৎ ভি এ বি বাই 2। তো এটাই আমাকে এখানের প্রথম লাইনটায় বলছে যে এই লাইনের সিগনিফিকেন্স এইটা। ঠিক আছে, ভি এ এন এর কোসাইন হচ্ছে ভি এ বি বাই 2, এটার সমান। এখন আমাকে বলো cos 30 এর ভ্যালু কত? cos 30 এর ভ্যালু হচ্ছে √3/2। তো এখানে এই জন্য √3/2 দেওয়া, এবং ভি এ এন যেটা সেটা আগের মতো রাখা। তো এতটুকু কি সবাই বুঝছি আমরা? আই হোপ সবাই আমরা বুঝছি। তো এখন আমরা নেক্সট লাইনটার দিকে যাই, দাঁড়াও। আচ্ছা, তো নেক্সট লাইনে কি করব, জাস্ট এই দুইটা টু আমি ক্যান্সেল আউট করবো। আমাদের লেফট সাইডে একটা টু, রাইট সাইডে একটা টু, দুইটা টু কে আমি ক্যান্সেল করে দিলে কি লিখতে পারি আমরা? ভি এ বি এর ম্যাগনিটিউড কে √3 × VAN, এটা সমান লিখতে পারি। এখন আজ করতে পারো এখানে ম্যাগনিটিউড কেন নিলাম। ডেফিনেটলি এটার কারণ হচ্ছে যে এখানে কি লেখাই, ডায়াগ্রামটার নাম কি, ডায়াগ্রাম একটু পড়ো তো একবার। ডায়াগ্রামটার নাম হচ্ছে ফেজর ডায়াগ্রাম, তাই না? তো আমরা জানি যে ফেজর বলতে সেইখানে আমরা একটা ভেক্টরে বুঝবো, ভেক্টরটার অরিজিন হচ্ছে আহ অসিলেশন থেকে। ঠিক আছে, আমরা যদি বলি এটা রেগুলার ভেক্টরের সাথে একটা ফেজরের পার্থক্য কি, এর আনসার হচ্ছে একটাই, ফেজর আসে অসিলেশন থেকে। তুমি আজ করতে পারো কিভাবে বুঝবে এটা অসিলেশন থেকে আসে, এই যে আমার সাইন অথবা কোসাইন, এই ফাংশন গুলো মূলত অরিজিন হয় অসিলেশনের জন্য, তাই না? মানে পিরিয়ডিক অসিলেশনের জন্য আমরা এই সাইন অথবা কোসাইনটা পাই। ঠিক আছে, এবং রেগুলার যে ভেক্টর থাকে সেখানে অসিলেশনের কোনো কারবার থাকে না, সেখানে জাস্ট একটা স্ট্রেট লাইন থাকে, একটা পার্টিকুলার ডিরেকশন থাকে। তো যেহেতু সার্কুলার মোশন থেকে ফেজর আসে, সেই জন্য আমাদের সেখানে কি করতে হয়, একটা অ্যাঙ্গেল অ্যাসোসিয়েট করতে হয়। এই যে অ্যাঙ্গেল গুলো আছে, এই অ্যাঙ্গেল গুলো আসি এই সার্কুলার প্রপার্টি থেকে। ঠিক আছে, তো এই কারণে আমরা এখানে একটা ম্যাগনিটিউডের জন্য এখানে যে অ্যাবসোলুট সিম্বল বা পরম মান সিম্বল যেটাকে বলে বাংলায়, সেটা আমরা চাইলে এখানে ইউজ করে দেখাতে পারি যে এখানে জাস্ট ভ্যালুটা কত। ঠিক আছে, ভ্যালুটা হচ্ছে √3 × VAN, এটা হচ্ছে ভ্যালু। বাট এখন যদি আমরা ফেজর ফর্মে রিপ্রেজেন্ট করতে চাই, দেখো এখন কিন্তু এটাকে ফেজর ফর্মে দেওয়া, উপরে দেখছো একটা ভেক্টর ফর্ম যে দেওয়া, তাহলে সেখানে কি হবে, সেখানে একটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল আসবে। তো এই 30 ডিগ্রি অ্যাঙ্গেল কোত্থেকে আসলো? এই 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা এসছে এখান থেকে, এখানে যেটা 30 ছিল সেই 30 হচ্ছে এই 30 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে, আমাদের কোসাইন অ্যাঙ্গেলটাকে সে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, তো এখন এই গেল আমাদের VAB। তো এখন আমার কি দরকার, আমার দরকার VAC, তাই না? আমরা এতক্ষণ এখানে দেখো কি করছিলাম, VAB আর VAC এই দুটো যোগ করছিলাম, তাই না? এখানে আমরা সেম কাজটাই এখন আবার করব, আমরা VAB বের করব, VAC বের করব, করে দুটো যোগ করব। তো এখন VAC কিভাবে বের করব? VAC বের করব আমরা, একটা জিনিস হচ্ছে এরকম যে ফেজর কেস যখন আমরা ইনভলভ করব তখন জিনিসটা একটা ক্লকওয়াইজ ডিরেকশন মেনটেন করবে, এটা হচ্ছে একটা ইস্যু। যেমন এ থেকে বি যাচ্ছিলাম, রাইট? তারপরে কি হবে, বি থেকে সি আসবো, তারপরে কি সি থেকে এ আসবো, হিসাবটা হচ্ছে এরকম। বাট আমাদের দরকার কি, আমাদের দরকার VAC, অর্থাৎ অপোজিট ডিরেকশনটা আমাদের দরকার, তাই না? জিনিসটা হচ্ছে এরকম, আমাদের দরকার অপোজিট ডিরেকশনটা। তো এটার জন্য কি করতে হবে, আমরা প্রথমে VCA যেটা সেটাই বের করব। VCA টা দেখতে একই রকম হবে, এই যে √3 VAN, √3 VAN 30 ডিগ্রি, সেম জিনিস হবে, কারণ পুরোটাই হচ্ছে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এবং এখানে প্রত্যেকটা অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি, সেম প্রপার্টি আসবে। বাট এখানে যেহেতু মাইনাস সাইনটা দেওয়া, এই মাইনাস সাইনের জন্য আমার এখানের যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা এখন আসবে -30 ডিগ্রি ইনস্টেড অফ 30 ডিগ্রি। এটা কেন হচ্ছে, কারণ ফেজর হচ্ছে একটা সার্কুলার প্রপার্টি, সেখানে অ্যাঙ্গেল অ্যাসোসিয়েট থাকে, এবং অ্যাঙ্গেল অবশ্যই ডিপেন্ড করবে সে কি ক্লকওয়াইজ ডিরেকশনে কাউন্ট করি নাকি কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে কাউন্ট করি, সেই দুইটার থেকে ইন্টারাকশন থেকে। তো এখন যেহেতু আমরা -VCA ক্যালকুলেট করতেছি, এই মাইনাসটার জন্য এই 30-র আগে একটা মাইনাস অবশ্যই বসবে। ঠিক আছে, তো এখন আমরা ফাইনালি কি করব, VAB আর VAC এই দুটাকে আগের মতো যোগ করব। যোগ করলে কি পাচ্ছি, যোগ করলে শেষে আমরা 3VAN পাবো, 3VAN পাবো। তো এখন একটা মজার জিনিস দেখো, তোমরা এইটা দেখো আর পরেরটাও দেখো। তো এইখানে আসলে এখানে কি পাচ্ছি আমরা, এখানে কিন্তু আমরা কোনো নিউট্রাল পয়েন্ট
ক্যালকুলেট করে করতেছি না, রাইট? এখানে কোনো নিউট্রাল আছে এখন পর্যন্ত? কিন্তু কোনো নিউট্রাল পয়েন্ট এখানে নাই, এখানের মাঝখানে কোনো নিউট্রাল নিয়ে আমরা কাজ করি নাই, কোনো এন্ড পয়েন্ট নিয়ে কাজ করি নাই। বাট আমরা এইখানে প্রথমবারের মতো নিউট্রাল পয়েন্ট নিয়ে কাজ করলাম এবং কি দেখলাম, দেখো এইখানে কিন্তু 3 গুণ ছিল, তাই না? মানে লেটস সে আমাদের ইনিশিয়াল যে ভ্যালু ছিল তার 3 টাইমস একটা ভ্যালু আমরা শেষে এসে এখানে পেলাম হিসাব নিকাশ করে। এখানেও কিন্তু আমরা সেম জিনিসটা দেখতে পাচ্ছি, রাইট? মানে এখানে কিন্তু ইনিশিয়াল VAN যেটা ছিল, এই যে ইনিশিয়াল একটা VAN, তার 3 টাইমস একটা ভ্যালু পাচ্ছি না। অর্থাৎ দেখা যাচ্ছে আমি ফেজর ফর্মে আসার পরেও আমার ক্যালকুলেশন যেটা, সেটা কিন্তু সেই স্টেবিলিটি বা সেই ব্যালেন্সনেস যদি বলি, সেটাকে কিন্তু সে প্রপারলি সাপোর্ট করে। ঠিক আছে, গুড। তো এখন এই 2 লাইন আমি একটু সংক্ষেপে বলি, যেহেতু এই 2টা লাইন আছে এখানে। তো এখানে কিছুই না, এখানে পরে এই অ্যাঙ্গেল 30-র জায়গায় cos 30 লেখা হয়েছে। ঠিক আছে, এখন তোমরাই বলো cos 30 যে জিনিস, cos-30 কি একই জিনিস কিনা, নাকি ভিন্ন জিনিস? বলো তো আমাকে। সে একই জিনিস। ডেফিনেটলি একই জিনিস। তো আমার এখানে এই সেম জিনিস 2বার আসতেছে না, √3 VAN cos 30 প্লাস √3 VAN cos 30, মানে সেম জিনিস কি 2বার চলে আসতেছে না? 2বারই আসতেছে। তো সেই জন্য এখানে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করা, এবং পরে যদি এই cos 30 ভাঙি আবার √3/2 পাবো, তাই না? তো এই 2 আর এই 2 আবার ক্যান্সেল আউট হয়ে যাবে, আর 2টা √3 গুণাকারে থাকায় পুরোটা একটা 3 হবে আর কি। তো সেই 3টাই হচ্ছে এইখানে। ঠিক আছে, এই 3টাই হচ্ছে এখানে। তো দ্যাটস ইট, দেখছো? এটা কিন্তু খুব একটা কমপ্লিকেটেড না। তো এখন আসো আমরা একটু সামনে আগাই। সামনে হচ্ছে আমাদের কাজ কিন্তু প্রায় শেষ। আমরা এখন কি বের করলাম? আমরা এত কিছু যে করলাম, এই এত কিছু করার উদ্দেশ্য কি? এত কিছু করার উদ্দেশ্য হচ্ছে VAB প্লাস VAC যে জিনিসটা ছিল, সেটাকে এখন আমরা কি করব? আমরা 3VAN দিয়ে রিপ্লেস করব। কেন রিপ্লেস করব? কারণ এই VAB আর VAC যে ছিল, সেটার মাঝখানের কোনো নিউট্রাল নিয়ে আমরা হিসাব করি নাই, সেখানে মাঝে কোনো নিউট্রাল নিয়ে হিসাব করি নাই। বাট পরে কি করলাম, পরে যখন আমি ফেজর ডায়াগ্রামটা কনসিডার করলাম, করে আমি কি করছিলাম, আমি করে দেখাইছিলাম যে VAB প্লাস VAC এটাকে নিউট্রালের সাথে অ্যালাইন করা পসিবল, এবং অ্যালাইন যদি করি তাহলে 3VAN এই জিনিসটা আসে। তো এখন আমরা কি করব, আমরা এখন আহ এই VAB প্লাস VAC এই পুরো জিনিসটাকে 3VAN দিয়ে রিপ্লেস করে ফেলবো। তো এখন এতে কি সুবিধা হবে, এই 2টা 3 ক্যান্সেল আউট হয়ে যাবে 2n থেকে, আর শেষে কি থাকবে, VAN ইকুয়ালস QA ডিভাইডেড বাই 2πε0 ln d/r, এই জিনিসটা থাকবে। তো এখন দেখছো ইকুয়েশন গুলো কিন্তু দেখতে কাছাকাছি, মানে খুব রেভলিউশনারি কোনো চেঞ্জ কিন্তু নাই যে অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, ওরকম কিন্তু না, রাইট? ইকুয়েশন গুলো কিন্তু দেখতে কাছাকাছি, জাস্ট কোনো সময় দেখা যায় যে এটা 2 থাকে, 2টা কখনো নিউমিনেটরে থাকে, এখন এটা ডিনোমিনেটরে চলে আসলো, কখনো আবার 2 থাকেও না, তাই না? অনেকটা কিন্তু আমি বলবো যে এটা প্যাটার্ন থাকে, রাইট? একটা প্যাটার্ন থাকে, মানে ফলো করা কিন্তু ইজিয়ার। তো এখন দেখো শেষ জিনিসটা কি, ক্যাপাসিটেন্স অফ কন্ডাক্টর উইথ রেসপেক্ট টু নিউট্রাল। তো আগের মতোই CA যদি আমি বের করতে চাই, কি করব এখন, QA ডিভাইডেড বাই VAN। তো এটাকে আমি কি প্রথমে দেখো একদম শুরুতে এটা লিখছিলাম না, এই যে CAN, তারপরে CBN, CCN। তো যদি আমার এখানে নিউট্রাল থাকে, নিউট্রাল পয়েন্টের ভোল্টেজের ভ্যালু কত আমাকে বলো? ভোল্টেজের ভ্যালু হচ্ছে 0। তো সেই জন্য আমরা এটাকে সরাসরি CAও লিখতে পারি, মানে যেটা 0 ফেজ অথবা নিউট্রাল লাইন, সেটার এন আমরা ক্যাপাসিটেন্সে চাইলে সিম্বলের মধ্যে নাও রাখতে পারি, ওটা কোনো সমস্যা না। তো দেখো এখানে তাই করছে, এখানে কিন্তু CAN এর জায়গায় শুধুমাত্র CA লিখে বসে আছে। ঠিক আছে, তারপরে কি করছে, QA ডিভাইডেড বাই VAN দিয়ে ভাগ করে দিচ্ছে। তো এতে কি পাইছে, এখানে যেটা কিউএ ছিল আর উপরের একটা কিউএ, এই 2টা কাটাকাটি হয়ে গেছে, হয়ে কি হয়েছে, এই 2πε0টা উপরে উঠে আসছে, আর নিচে হচ্ছে ln ডিভাইডেড বাই d/r, ln d/r যেটা, সেটা হচ্ছে নিচে। তো খেয়াল করছো এটা কিন্তু খুব একটা কমপ্লেক্স না। এখন এই 2টা একটু পাশাপাশি রাখো তো। আহ যেটা হচ্ছে সিঙ্গেল ফেজের জন্য ফর্মুলাটা আসে এরকম, 3 ফেজের জন্য ফর্মুলাটা আসে এরকম। তো 2টা ফর্মুলা কি এক না ভিন্ন? এই ফর্মুলাটার দিকে দেখো আর এই ফর্মুলাটার দিকে দেখো, দুইটা কি সেম নাকি ডিফারেন্ট? তো সেম। সেম।
সেম। তো আমাকে কেউ বলতে পারবা যেটা সেম হওয়ার জন্য মূল পিভট পয়েন্ট ছিল কোনটা, মানে কোন পয়েন্ট বা কোন লাইন এনশিওর করছে যে দুইটা সেম জিনিস আসে? স্যার নিউট্রাল পয়েন্টে 0 তাই। ওয়েল সেটা বলবো না, আমি আমি বলবো যে যেটা আমাদের ডিসাইডিং ফ্যাক্টর ছিল সেটা ছিল এই অংশটা শূন্য হয়ে যাওয়া, এই যে এই পুরো অংশটা যে জিরো হয়ে যাচ্ছে দুইটা টার্ম থেকে, এই দুইটার কোনো ইফেক্ট না থাকায় কন্ডাক্টর সি থাকা না থাকা কাইন্ড অফ সেম হয়ে গেছে। এবং সেটার জন্য আমাদের আগে যে ইকুয়েশনটা আসতো দুইটা কন্ডাক্টরের জন্য, তিনটা কন্ডাক্টর থাকায় ইকুয়েশন কিন্তু অনেকটা সেমই আসছে, অনেকটা না মানে এক্স্যাক্টলি সেমই আসছে, তাই না? তো এইটা ছিল সেই ডিসাইডিং ফ্যাক্টর যে দুইটা ইকুয়েশনকে সেম রাখছে আলটিমেটলি। ঠিক আছে, আসো এবার আমরা দুইটা ম্যাথ করব, একটা না। ঠিক আছে, তো বলো প্রথম ম্যাথে কি বলা? প্রথম ম্যাথে বলা হচ্ছে এ থ্রি ফেজ ওভারহেড ট্রান্সমিশন লাইন হ্যাজ ইটস কন্ডাক্টরস অ্যারেঞ্জড এট দ্য কর্নার অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল অফ 2 মিটার সাইড। তো তিনটা কন্ডাক্টর এখানে থ্রি ফেজের, প্রত্যেকটা ডিস্টেন্স হচ্ছে 2 মিটার করে। ক্যালকুলেট দ্য ক্যাপাসিটেন্স অফ ইচ লাইন কন্ডাক্টর পার কিলোমিটার given that diameter of each conductor is 1.25 সেন্টিমিটার। ঠিক আছে, 1.25 সেন্টিমিটার। আর এখানে এপসাইলন নট এর মান আমি হয়তো এখানে এক্সামে দিয়ে দিতে পারি, নাও পারি, তোমরা এই ভ্যালুটা একটু কাইন্ডলি সবাই মনে রাখবে। ঠিক আছে, তো এটা এখন কি করব, জাস্ট আমরা এইখানে যে একটা ফর্মুলা, এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব। দ্যাটস ইট, 2 পাই এপসাইলন নট ln d/r। তো এখানে d এর ভ্যালু কত? d এর ভ্যালু হচ্ছে লেটস সে 200 সেন্টিমিটার, আর এর ভ্যালু কত? 1.25 সেন্টিমিটার। তো এই দুইটা সেন্টিমিটার আমি কেটে ফেলতে পারি এখান থেকে ইজিলি, এবং পরবর্তীতে আমি যে ভ্যালুটা পাবো সেটা আমি ফ্যারাড পার মিটারে রাখলেই হবে। আমার এই মাইক্রো ফ্যারাড বা কিলোমিটার করতে হবে না, এগুলো হচ্ছে রিডান্ডেন্ট লাইন, এটার কোনো প্রয়োজন বা সিগনিফিকেন্স নাই। পরীক্ষায় জাস্ট সবাই এতটুকু করে রেখে দিবা। ঠিক আছে, বাকি 2 লাইন পড়ার কোনো প্রয়োজন নেই, সেগুলোর কোনো সিগনিফিকেন্স দেখি না, বা এক্সট্রা কোনো লার্নিং নেই সেখানে। ঠিক আছে, এবার আরেকটা ম্যাথ দেখি, সেইটা কি লেখা? ক্যালকুলেট দ্য ক্যাপাসিটেন্স অফ এ 100 কিলোমিটার লং three-phase 50 hertz overhead transmission line consisting of 3 conductors, each of diameter 2 centimeter and spaced 2.5 meter at the corners of an equilateral triangle, given that epsilon naught। আচ্ছা, আমাদের আবার সি বের করতে হবে। তো এখন এখানে একটা জিনিস বলে, এটা কি ডায়ামিটার, রাইট? তো ডায়ামিটার যদি 2 সেন্টিমিটার হয়, আমাদের রেডিয়াস কত হবে বলো তো? 1 সেন্টিমিটার, রাইট? 1 সেন্টিমিটার হবে। আর এখানে স্পেসিং কত? 2.5 মিটার। ঠিক আছে, তো এটাকে আমরা 250 সেন্টিমিটার লিখতে পারি, লিখে আমরা এখানে 250/1 একটা রেশিও নিয়ে বাকি জিনিস করে ফেলতে পারি। ঠিক আছে, তো এইখানে একটা ভ্যালু আসলে এতটুকু রাখলে হবে। তো এটা কি বলা? 100 কিলোমিটার লং থ্রি ফেজের জন্য বের করতে বসে। তো এইটা হচ্ছে মিটারে বের করা, রাইট? আচ্ছা, তো এই ম্যাথটার জন্য আমার কিলোমিটারে আসা লাগবে, কারণ এখানে পরবর্তীতে বলা হচ্ছে 100 মিটার লম্বা একটা কন্ডাক্টরের জন্য ক্যাপাসিটেন্স কত আসবে সেটা বের করতে। তো এটা হচ্ছে ফ্যারাড পার মিটারে, প্রথমে এটাকে আমার ফ্যারাড পার কিলোমিটারে নেওয়া লাগবে। তো নিচে যেহেতু একটা কিলোমিটার টার্ম আছে, সেই জন্য আমি কি কি করব, উপরে আমি 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করব, অর্থাৎ জিনিসটা ইজি। আমার নিউমিনেটরে কিলোমিটার, ডিনোমিনেটরে কিলোমিটার, রাইট? কিলোমিটার মানে কি 10⁻³। তো উপরে যদি আমি 10⁻³ দিয়ে গুণ করি, আমি নিচে একটা কিলোমিটার টার্ম লিখতে পারবো। তো নিচে থাকবে কিলোমিটার এখন, আর উপরে কি হবে 10⁻³ দিয়ে, মানে 10⁻³ দিয়ে গুণ হবে। তো 10⁻12 এর সাথে যদি 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করি, কি পাবো? 10⁻৯, রাইট? তো দেখো এই হচ্ছে সেই 10⁻৯, এটা হচ্ছে ফ্যারাড পার কিলোমিটার। তো আমার এখানে কত কিলোমিটার হিসাব করবো, সেটা হচ্ছে 100 কিলোমিটারে। তো এই পুরো জিনিসটাকে আবার 100 দিয়ে মাল্টিপ্লাই করলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের ফ্যারাডের ভ্যালু, মানে এত ফ্যারাড আমরা পাবো। পরের লাইন আর করতে হবে না, মাইক্রো ফ্যারাডে নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা জাস্ট ফ্যারাডে রাখলেই পাবো আর কি। তো দেখো জাস্ট একটু চিন্তা করো আর কি, 100 কিলোমিটার লম্বা একটা লাইন, সেইখানে যে ক্যাপাসিটেন্স পাচ্ছি তিনটা কন্ডাক্টর থাকার জন্য, এবং তাও ডিস্টেন্স কত? প্রায় 2.5 মিটার, মানে 2.5 মিটার মানে লেটস সে সেটা 7 ফিট অ্যারাউন্ড, তাই না? 7 ফিটেরও বেশি, লেটস সে 8 ফিটের মতো, মানে অনেক বড় একটা ডিস্টেন্স। এবং
তাও আবার 100 কিলোমিটার লম্বা লাইনের জন্য। সেখান থেকে আমরা কতটুকু ক্যাপাসিটেন্স পাচ্ছি? অনেক ছোট একটা ভ্যালু, তাই না? 1.075 মাইক্রোফ্যারাড। অর্থাৎ আমাদের আহ কি বলে, ইলেকট্রনিক্স ল্যাবে যে ক্যাপাসিটর দেখি আমরা, ছোট্ট ক্যাপাসিটর, সেই ক্যাপাসিটরের থেকেও ছোট ভ্যালু, তাই না? তাও আবার 100 কিলোমিটার লম্বা। তো খুবই ছোট একটা ক্যাপাসিটেন্স সেখানে ইনডিউস হয়, খুবই ছোট ভ্যালুর একটা ক্যাপাসিটেন্স সেখানে আলটিমেটলি ইনডিউস হয়, ভ্যালুস খুব একটা বড় থাকে না আর কি। তো এই হচ্ছে আমাদের এই দুইটা স্লাইড, যেটা হচ্ছে লেকচার 13, লেকচার 13.1, 13.2। তো এখান থেকে কোনো কোয়েশ্চেন থাকলে বলো, যদি না থাকে আমি তাহলে এবিসিডি প্যারামিটার শুরু করে দিব। কোনো কোয়েশ্চেন আছে এখান থেকে? কোয়েশ্চেন কোনো আছে এখানে? নো স্যার। ওকে, আই গেস কোশ্চেন নাই, তাহলে আমরা এর পরের পার্টটা শুরু করি, সেটা হচ্ছে এবিসিডি প্যারামিটার। তো এবিসিডি প্যারামিটারটার আগে আমি ছোট করে আরেকবার এটা দেখাই বা বলি, সেটা হচ্ছে এর আগের দিন আমরা দেখে এসেছিলাম। সেটা হচ্ছে আম, আমরা ট্রান্সমিশন লাইন প্যারামিটার এখানে লেখা, তাই তো? ট্রান্সমিশন লাইন প্যারামিটার। তো ট্রান্সমিশন লাইনের ভিতরে আমার মূলত 4টা প্যারামিটার থাকে, সেটা হচ্ছে সিরিজ রেজিস্ট্যান্স, সিরিজ ইন্ডাকটেন্স, শান্ট কন্ডাক্টেন্স আর হচ্ছে শান্ট ক্যাপাসিটেন্স। তো এতক্ষণ যে আমরা আলাপ করলাম গত ক্লাস বা আজকের অবধি, এটা কি ছিল মেনলি? এটা ছিল এই শান্ট ক্যাপাসিটেন্সটা নিয়েই, ঠিক আছে? ডিউ টু দ্য ইলেকট্রিক্যাল ফিল্ড প্রপার্টিজ বিটুইন কন্ডাক্টরস। তো এই জিনিসটা নিয়েই না আমরা প্রায় 2 দিন আলাপ করলাম, ঠিক আছে? এই জিনিসটা নিয়ে আমরা আলাপ করলাম। তো এই জিনিসটা দেখানোর জন্যই আমাদের লেকচার 13.1, 13.2 এই দুইটা জিনিস দেখানো। এবং নেক্সট দিন আমি তোমাদেরকে দেখাবো আর একটা টপিক, সেটা হচ্ছে যদি স্পেসিং ইকুয়াল না হয়। আজকে আমরা কি দেখলাম, সেটা ছিল স্পেসিংটা ইকুয়াল, রাইট? বাট এটা যদি ইকুয়াল স্পেসিং না হয় তখন ইকুয়েশন কেমন আসে সেটা আমরা নেক্সট ক্লাস দেখবো, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা এবিসিডি প্যারামিটার দেখি। তো এবিসিডি প্যারামিটার আমাদের হেল্প করবে অনেক, ঠিক আছে? বা এটা আমাদের সিইউ অ্যাসেসমেন্টেও দরকার হবে। তো ডেফিনেটলি তোমরা বুঝতেছো এখান থেকে হয়তো কোশ্চেন থাকবে অবশ্যই। সিইউ অ্যাসেস যদি আমি করতে চাই, এখান থেকে আমার অবশ্যই কোশ্চেন দিতে হবে। তো দিস টপিক ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তার একবার আমি নামটা দেখাই। নাম হচ্ছে এবিসিডি প্যারামিটার, ঠিক আছে? এবং ট্রান্সমিশন লাইনের জন্য। তো এখন আমি তোমাদের সাথে আলাপ করব তোমাদের এসি সার্কিটের কিছু বেসিক নিয়ে। তো আমি জানি যে ওই টপিক গুলো নিয়ে হয়তো আলাপ হয় না, কারণ 4 মাসের সেমিস্টার, বা অ্যাকচুয়ালি যদি আমি বলি মিড বা ফাইনাল সহ, সেখানে দেখা যায় যে জাস্ট 2.5 মাসের একটু বেশি, তাই তো? তো সেখানে শেষ দিকের টপিক কভার করা খুবই চ্যালেঞ্জিং। তোমরা অনেকগুলো সেমিস্টার করে এসছো, তোমরা এটা খুব ভালোভাবে জানো, রাইট? তো আমাকে একটা জিনিস বলো, তোমাদের কি 2 পোর্ট নেটওয়ার্ক নিয়ে কোনো আইডিয়া আছে? যদি না থাকে আমি আলাপ করবো, এটা সমস্যা না, জাস্ট আজকে। কারণ এখানে 2 পোর্ট নেটওয়ার্কের একটা কনসেপ্ট দরকার হবে। আই এম জাস্ট কিউরিয়াস যে এটার আইডিয়া কি তোমাদের আছে কিনা। না থাকাই স্বাভাবিক, নো কারণ স্যার। এটা নিয়ে, আচ্ছা ইটস ফাইন, ইটস ফাইন। এটা নিয়ে আমরা আলাপ করবো। জাস্ট প্রথম কথা হচ্ছে এটা অনেকটা ইজিলি নেওয়া লাগবে। মানে 2 পোর্ট নেটওয়ার্ক নাম শুনে এটা খুব ফ্যান্সি কোনো কিছু কি ওরকম কিছু ভাবা যাওয়া যাবে না। ইটস অ্যানাদার ম্যাথমেটিক্স, ঠিক আছে? জাস্ট এইভাবে দেখলেই হবে। তো 2 পোর্ট নেটওয়ার্কটা কি? 2 পোর্ট হচ্ছে আমার এখানে 2 পোর্ট নেটওয়ার্কে অনেকে 4 টার্মিনাল নেটওয়ার্কও বলে, কারণ এখানে টার্মিনাল 4, এই যে 1 2 3 4, 4টা টার্মিনাল। আর পোর্ট হচ্ছে 2টা, একটা হচ্ছে ইনপুট পোর্ট আর একটা হচ্ছে আউটপুট পোর্ট। বাট সেই জিনিসটা এখানে লেখা হচ্ছে ভিএস আর ভিআর দিয়ে। ভিএস মানে হচ্ছে সেন্ডিং ভোল্টেজ, আর ভিআর হচ্ছে রিসিভিং ভোল্টেজ। মানে ট্রান্সমিশন লাইনে আমরা কি ইউজ করি? আমরা বলি যে ট্রান্সমিশন অথবা রিসিভিং এন্ডে আমরা কি পরিমাণ ভোল্টেজ বা কি পরিমাণ কারেন্ট পাচ্ছি। তো জিনিসটা সিম্পলিফাই করার জন্য ওরকম ভিএস অথবা ভিআর লেখা, সেন্ডিং ভোল্টেজ রিসিভিং ভোল্টেজ, এইভাবে লেখা আর কি। একইভাবে আইএসটা কি? আইএস হচ্ছে সেন্ডিং কারেন্ট, আর আইআরটা কি? এটা হচ্ছে রিসিভিং কারেন্ট, তাই তো? আর এখানের যে এবিসিডি দেওয়া, এবিসিডিটা কি? এবিসিডিটা হচ্ছে আমাদের সেই এবিসিডি প্যারামিটারস ট্রান্সমিশন লাইনের জন্য, ঠিক আছে? তো এখন আমি 2 পোর্ট নেটওয়ার্ক নিয়ে একটা ওভারঅল আলাপ করব সবার সাথে।
ঠিক আছে, ধরো এখানে একটু লেখি আমি আলো। সেটা হচ্ছে, তুমি একটা কাজ করি, আমি একটু এই অংশটা কেটে নিয়ে আসি। ওকে, এটা আমি এখানে রাখলাম। আচ্ছা, তো এটা হচ্ছে টু পোর্ট নেটওয়ার্ক। টু পোর্ট দেখতে কিরকম সেটা আমরা অলরেডি দেখতেছি আমাদের চোখের সামনে এক্সাম্পল। এটাই হচ্ছে একটা টু পোর্ট, এবং আমরা এই মাঝখানের যে একটা বক্স, এটাকে একটা ব্ল্যাক বক্স বলতে পারি, তাই না? মানে উই অ্যাকচুয়ালি ডোন্ট নো এই ভিতরের ব্ল্যাক বক্সটায় কি কি জিনিস থাকতে পারে। উই অ্যাকচুয়ালি ডোন্ট নো। এর কারণ হচ্ছে যে টু পোর্ট নেটওয়ার্ক আসলে কিভাবে বলবো এটা, সেটা হচ্ছে আমরা এখন কি প্যারামিটার নিয়ে কাজ করবো, আমরা এ বি সি ডি, এবিসিডি প্যারামিটার নিয়ে কাজ করব টু পোর্ট নেটওয়ার্কের। বা টু পোর্ট নেটওয়ার্কের না আরো অনেকগুলো প্যারামিটার থাকে। যেমন একটা থাকে ইম্পিডেন্স প্যারামিটার, ঠিক আছে? ইম্পিডেন্স প্যারামিটার হচ্ছে প্রথমটা। সেকেন্ড হচ্ছে অ্যাডমিটেন্স প্যারামিটার। থার্ড হচ্ছে হাইব্রিড প্যারামিটার। আর ফোর্থ হচ্ছে এ বি সি ডি প্যারামিটার। তো অলরেডি কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারছি যে টু পোর্ট নেটওয়ার্কের জাস্ট একটা সেগমেন্ট নিয়ে আমরা পড়াশোনা করব, সবগুলো না। আমরা জাস্ট এই সেগমেন্টটা নিয়ে পড়াশোনা করব, বাকি তিনটা যে সেগমেন্ট, এই তিনটা সেগমেন্ট আমাদের কনসার্ন না। ঠিক আছে, জাস্ট আমি একটা জিনিস একটু তোমাদের বলি, সেটা জাস্ট রিলেট করানোর জন্য, যে আমরা খুব কঠিন কিছু দেখতেছি না বা পড়তেছি না। সেটা হচ্ছে, আমাকে একটা জিনিস বলো, তোমরা কি এই জিনিসটার সাথে পরিচিত? লেটস সে Z11, Z12, Z21, Z22, আর এখানে হচ্ছে লেটস সে I1, I2। তোমার কি মনে হয় এই জিনিসটা কি খুব নোভেল কিছু লিখলাম আমি, বা খুব কি বলবো এনলাইটেনিং কিছু লিখলাম, যেটা আগে আমরা কখনো দেখি নাই বা কোনো আইডিয়া নেই? জিনিসটাকে দেখলে এরকম মনে হয়? নো স্যার। নো স্যার। অবশ্যই না। অবশ্যই না, কারণ এটা খুব ইজি একটা জিনিস। এবং আমরা যখন মেশ অ্যানালাইসিস করতাম বা নোডাল অ্যানালাইসিস করতাম, আমরা যে ইকুয়েশন গুলো পেতাম সার্কিটের, আমরা কিন্তু একটা এইভাবেই লিখতাম, রাইট? এই মাঝখানের ইকুইপমেন্ট গুলো কি, বা মাঝখানের এই কোএফিসিয়েন্ট গুলো কি, এগুলোই হচ্ছে আমাদের সেই ইম্পিডেন্স প্যারামিটার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেই ইম্পিডেন্স প্যারামিটার। সবাই বুঝছো? তো একইভাবে অ্যাডমিটেন্স প্যারামিটার দেখতে কেমন, যেহেতু নাম আমি লিখে ফেলছি, এটা দেখতে কেমন সেটাও আমি অবশ্যই দেখাবো তোমাদের। তো অ্যাডমিটেন্স প্যারামিটার দেখতে হচ্ছে এরকম। চলো আমরা একটা কঠিন কালার নিয়ে দেখি, টেস্ট করে কেমন আসে দেখতে। তো এখন অ্যাডমিটেন্স প্যারামিটার দেখতে হচ্ছে I1, I2 ইকুয়ালস Y11, Y12, Y21, Y22, V1, V2। তো এটা হচ্ছে আমাদের অ্যাডমিটেন্স প্যারামিটার। এটা কি করলাম আমি আসলে? আসলে আমি কিছুই করি না। আমরা জানি যে ওহমস ল হচ্ছে এটা, V ইকুয়ালস IR। এটাকে আমরা কি লিখতে পারি? আমরা চাইলে লিখতে পারি I ইকুয়ালস V বাই R, এবং 1/R কি আসলে? 1/R টাই হচ্ছে আমার অ্যাডমিটেন্স বা কন্ডাক্টেন্স, আমি যাই বলি, যেহেতু আমরা থ্রি ফেজ নিয়ে কাজ করতেছি, বা আমাদের জি হচ্ছে ইম্পিডেন্স, রাইট? ইম্পিডেন্সের অপোজিটটা কি? ওয়াই না? অ্যাডমিটেন্স না? মানে এখন কিন্তু আমরা এখানে V ইকুয়ালস I জি এই জিনিস নিয়ে কাজ করতেছি, রাইট? তো 1/জি হচ্ছে সেই ওয়াই। তো এখানে আমরা কি লিখতে পারি? ওয়াই ভি। তো এই হচ্ছে সেই ওয়াই। তো তোমরাই বলো যে অ্যাডমিটেন্স প্যারামিটারটাও কি খুব নতুন কিছু, বা মানে চোখ আমার খুলে গেল এরকম কি কোনো জিনিস? তোমরাই আমাকে বলো। অবশ্যই না, রাইট? মানে ইম্পিডেন্স প্যারামিটারের মতোই অ্যাডমিটেন্স প্যারামিটারটাও দেখতে কাইন্ড অফ সিমিলার, এবং এটাও নতুন কোনো না, আহ মানে খুব নভেল কোনো জিনিস না যে আগে আমাদের জানা নাই বা কোনো আইডিয়া নেই, সেরকম কিছুই না। সবাইকে বুঝছো এতটুকু? ইয়েস অর নো? ইয়েস স্যার। ওকে, গুড। আচ্ছা, তারপরে আমরা আরেকটা দেখি, সেটা হচ্ছে হাইব্রিড প্যারামিটার, তাই না? তো হাইব্রিড প্যারামিটারটা কিছুটা নতুন লাগতে পারে, বা আমি একটু তোমাদের দেখাই, বাট তাও খুব বেশি নতুন কোনো কিছু না। চলো আমরা এটা সেপারেট কালার।
এই কালারটা দেখি তো কেমন। আচ্ছা, এটা হচ্ছে V1 I2 ইকুয়ালস হচ্ছে H11 H12 H21 H22 আর এখানে থাকবে I1 V1। আচ্ছা, তো এখানে আসলে কি হচ্ছে আমাকে কেউ বলো তো, এই হাইব্রিড প্যারামিটার দিয়ে আমি আসলে পাচ্ছি কি? হাইব্রিড প্যারামিটারের কনসার্ন হচ্ছে ইনপুটের ভোল্টেজ, আউটপুটের কারেন্ট। ইনপুটের কারেন্ট এবং এখানে কি, এটা হবে আউটপুটের ভোল্টেজ, সরি এখানে হবে V2। এবং এখানে হাইব্রিড প্যারামিটার গুলো কি? এই হাইব্রিড প্যারামিটার গুলো আমাকে জাস্ট বুঝায় যে আমার এখানে ট্রান্সমিশন বা রিসিপশন যে হচ্ছে, এই ট্রান্সমিশন বা রিসিপশনের জন্য যে এইচ প্যারামিটার, সেই প্যারামিটার গুলোর ভ্যালু কত। ঠিক আছে, জাস্ট আমার প্যারামিটার গুলোর ভ্যালু কত সেইটা আমাকে এখানে দেখানো হচ্ছে, কিছুই না। এবং আমরা যখন অ্যাম্পলিফায়ার নিয়ে কাজ করি বা যখন আমরা ফিল্টার নিয়ে কাজ করি তখন আমাদের এই এজ গুলো ইউজ করতে হয়, কারণ এই এইচ এর সাথে সরাসরি একটা ট্রান্সফার ফাংশনের সম্পর্ক থাকে। তো এইটা হচ্ছে আমাদের সেই হাইব্রিড প্যারামিটার এইচ। ঠিক আছে, আমি জাস্ট তোমাদের একটু ধারণা দেওয়ার জন্য লিখলাম আর কি। আর ফাইনালি আরেকটা প্যারামিটার যেটা আমাদের কনসার্ন, তাই না, যে প্যারামিটারটা হচ্ছে আমাদের কনসার্ন অথবা পয়েন্ট অফ ইন্টারেস্ট, সেটা হচ্ছে এবিসিডি প্যারামিটার। তো এবিসিডি প্যারামিটার দেখতে কেমন সেটা এখন আমি লিখি। এবিসিডি প্যারামিটার দেখতে হবে V1 I1, এখানে থাকবে A B C D, আর এখানে থাকবে V2 মাইনাস I2। ইয়েস, এটাই। তো এবিসিডি প্যারামিটারকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তো আমাকে একটু দেখে বলো তো যে এইখানে কোন জিনিসটা ভিন্ন বা কোন জিনিসটা নতুন, কি মনে হয় দেখো তো। এটা কি অনেকটা হাইব্রিডের মতো না দেখতে? কি মনে হয়? এটা অনেকটা দেখতে হাইব্রিডের মতো, কারণ এখানে আমার ভোল্টেজ আর কারেন্ট থাকে, বাট হাইব্রিডে ভোল্টেজ আর কারেন্ট থাকে দুইটা ভিন্ন ভিন্ন পোর্টের। ইনপুট পোর্টের ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজ, আউটপুট পোর্টের কারেন্ট। বাট এখানে কি থাকতেছে, এখানে কিন্তু ইনপুট পোর্টের ভোল্টেজ এবং ইনপুট পোর্টের কারেন্ট দুইটাই থাকতেছে। খেয়াল করছো? এটা হচ্ছে আমাদের ভিআই এবং আই, সরি V1 এবং I1, এই দুইটা থাকবে আমাদের লেফট সাইডে। তারপরে কি থাকবে, আমাদের সেই এবিসিডি, এই চারটা প্যারামিটার থাকবে এবং আউটপুটে কি থাকতেছে, V2 মাইনাস I2। এখন তুমি আজ করতে পারো এখানে মাইনাস কেন, তাই না? তো এটা মাইনাস তখনই হতো যদি আইআরটা এই ডিরেকশনে থাকতো। ঠিক আছে, আইআরটা যদি এইরকম ডিরেকশনে থাকতো তখন আমরা মাইনাস আইআর লিখতাম। বাট আমাদের যেহেতু ডিরেকশনটাই হচ্ছে এরকম যে পোর্ট থেকে বের হয়ে যাচ্ছে, আমরা এখানে আইআরই লিখবো, আমরা এখানে মাইনাসটা আসলে হিসাব করব না। সবাইকে বুঝছো? আমি যে ইকুয়েশনটা এখানে লিখলাম সেটা হচ্ছে এই কন্ডিশনের জন্য এ বি সি ডি। এখানে কারেন্ট I2 এন্টার করবে, I1 এন্টার করবে, এই ধরনের কেসে এই ইকুয়েশনটা সত্য। বাট আমাদের এখানে আই আর কারেন্টটা কিন্তু বের হয়ে যাচ্ছে, রাইট, মানে আই এরটা বের হয়ে যাচ্ছে। তো যেহেতু বের হয়ে যাচ্ছে আমাদের এখানে আর কোনো মাইনাস দিয়ে কোনো কিছু হিসেব করতে হবে না, আমরা প্লাস বসিয়ে হিসেব করতে পারবো। ঠিক আছে, দ্যাটস ইট। তো এতটুকু সবাই বুঝছো, মানে অ্যাটলিস্ট সবার আইডিয়াটা পাইছো যে আসলে টু পোর্ট নেটওয়ার্কটা কি, বা এটাই আমি এতক্ষণ বোঝানো ট্রাই করছি আর কি। এখান থেকে কোনো কনফিউশন বা কোশ্চেন আছে কারো? নো স্যার। আচ্ছা, গুড। তো এখন আমাদের এখানে চারটা প্যারামিটার যে দেওয়া আসলে এই চারটা প্যারামিটার নিয়ে একটু সংক্ষেপে আলাপ করি আমরা। তো আবার এই ছবিটা আমরা এবার উপরে রাখি। আচ্ছা, আহ, এখানে আমি এ বি সি আর ডি লিখি। তো কোন প্যারামিটারটা কি এটা আমি এখন একটু তোমাদের ধারণা দেওয়ার ট্রাই করব। তো এ কে আমরা লিখতে পারি V1 বাই V2 এই আকারে, অর্থাৎ আমাদের এই কেসে আমরা লিখতে পারি VS বাই VR। এটা হচ্ছে এ। তাহলে এ আর এ প্যারামিটারটা আসলে কি বুঝে আমাকে কেউ বলতে পারবা? এটা কি একটা ভোল্টেজ ট্রান্সফার রেশিও না, অর্থাৎ ইনপুটের ভোল্টেজ কি পরিমাণে আমি আউটপুটে পাচ্ছি এই এ দিয়ে, কি আমি সেটাই বুঝতে পারি না? কি মনে হয় বলো তো? ইয়েস স্যার। No, sir. ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তো এখন প্যারামিটার বি যেটা, সেটা হচ্ছে V1 ডিভাইডেড বাই
আই আর, এটা হচ্ছে আমাদের বি। তো বিটা দিয়ে আমরা কি বুঝাতে পারি? বিটাকে বলা হয় ইনপুট ইম্পিডেন্স। ঠিক আছে, মানে বি প্যারামিটার যেটা, যেমন প্যারামিটার এ এর নাম ছিল ট্রান্সফার ভোল্টেজ এবং প্যারামিটার বি এর নাম হচ্ছে ইনপুট ইম্পিডেন্স। তো এটা দিয়ে আসলে কি হয় বা এটা দিয়ে কি সুবিধা? এটা এটা দিয়ে যে সুবিধা সেটা হচ্ছে যে আমাদের বি আসলে কি পাচ্ছি, আমরা একটা ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট পাচ্ছি, তাই না? মানে একটা ভোল্টেজকে আমরা একটা কারেন্ট দিয়ে ভাগ করছি, তো এটা আলটিমেটলি আমাদের কি দিবে? সে আমাদের একটা ইম্পিডেন্স দিবে। তো ইম্পিডেন্সটা পাই বি থেকে। প্রথমটা হচ্ছে ট্রান্সফার ভোল্টেজ, পরেরটা হচ্ছে ইনপুট ইম্পিডেন্স, নেক্সট হচ্ছে সি। সিটা হচ্ছে না রিভার্স, সি হচ্ছে I1 ডিভাইডেড বাই I2, যেটার মানে হচ্ছে এখানে IS ডিভাইডেড বাই VR। অর্থাৎ সি প্যারামিটারটা কি, আমরা বলতে পারি না যে এটা বি এর ইনভার্স অথবা বি এর রেসিপ্রোকাল একটা ভ্যালু। বি ছিল ইম্পিডেন্স, তাহলে সি কি হবে? সি হবে অ্যাডমিটেন্স। তো সি কে আমরা বলি ইনপুট ইনপুট অ্যাডমিটেন্স। আর এখানে সবার শেষে হচ্ছে ডি। ডিটা কি হবে? ডি হবে দুইটা কারেন্টের রেশিও। ঠিক আছে, এটাকে আমরা বলি কারেন্ট ট্রান্সফার রেশিও এবং এটাকে আমরা লিখি IS ডিভাইডেড বাই IR এই আকারে। অর্থাৎ ইনপুটের কারেন্ট কি পরিমাণে আউটপুটে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের সেই ডি। তো এই হচ্ছে আমাদের এই চারটা। দুইটা হচ্ছে ভোল্টেজ আর কারেন্টের রেশিও, এ আর ডি হচ্ছে ভোল্টেজ আর কারেন্টের রেশিও। আর সি আর ডি কি, সরি বি আর সি কি? বি হচ্ছে ইম্পিডেন্স জি, আর সি কি? সি হচ্ছে অ্যাডমিটেন্স সি, সরি অ্যাডমিটেন্স ওয়াই। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের চারটা প্যারামিটার এ বি সি ডি। ঠিক আছে, এই এতটুকু জিনিস যদি আমরা জানি, আমার মনে হয় যে বাকি জিনিস আমাদের প্রবলেম হবে না। ঠিক আছে, এখন আসো আমরা একটু স্লাইডটা দেখি। এখন আমরা অনেকটা ইজিলি এগুলো বুঝতে পারবো, আই হোপ প্রবলেম হবে না কোনো। তো আসো আমরা দেখি প্রথমে কি লেখা। ইন এ টু পোর্ট নেটওয়ার্ক, four terminal network, the input voltage and input current can be expressed in terms of output voltage and output current. The network should be passive, linear and bilateral. তো আমাদের এটা একটা এলটিআই সিস্টেম হতে হবে এবং একসাথে এটা একটা বাইল্যাটারাল সিস্টেম হতে হবে। তো বাইল্যাটারাল সিস্টেম কি, কেউ বলতে পারবা? বাইল্যাটারাল সিস্টেম হচ্ছে যে এই সার্কিটে দুই দিক থেকেই কারেন্ট ফ্লো হওয়া পসিবল। যেমন আমি যদি একটা সার্কিটে এখানে এরকম আঁকি, যদি পোলারিটিটা এরকম প্লাস মাইনাস হয়, কারেন্ট ফ্লোর ডিরেকশন থাকবে লেটস সে এরকম। যদি পোলারিটিটাকে আমি উল্টে ফেলি তাহলে কি হবে? তাহলে আমাদের জাস্ট কারেন্ট ফ্লো এর যে ডিরেকশন সেটা জাস্ট ইনভার্স হবে, তাই না? এতটুকুই। বাট কারেন্ট কিন্তু সার্কিটের দুই দিক থেকেই চাইলে ফ্লো হতে পারবে। বাট আমাকে কি বলতে পারবা যে এই বাইডিরেকশনাল সার্কিটকে আমি কিভাবে ইউনিডিরেকশনাল সার্কিট করতে পারি? খুব ইজি অ্যান্সার, কেউ বলো তো আমাকে একটু চিন্তা করে এটার উপায় কি? কেউ বলতে পারবা? স্যার এসি সোর্স অ্যাড এসি সোর্সেও কোনো সমস্যা নেই, সেম হবে। তো এটার সলিউশন হচ্ছে আমি যদি এখানে একটা ডায়োড ইউজ করি, তাই না? আমি যদি এখানে একটা ডায়োড ইউজ করি তখন কি আমার কারেন্ট আর দুই দিকে ফ্লো হতে পারবে? না। তখন ডায়োড যেটা করবে সেটা হচ্ছে কারেন্টকে সে একটা এন্ডে বা একটা ডিরেকশনে ফ্লো করতে হেল্প করবে, বা মানে এই জন্যই তার নাম হচ্ছে রেকটিফায়ার। এবং এই জন্য বলা হয় যে রেকটিফায়ার হচ্ছে একটা সার্কিটকে বাইলেটারাল থেকে ইউনিল্যাটারাল করতে পারে। ঠিক আছে, যাই হোক ওইটা আমাদের আজকের টপিক অফ ডিসকাশন, জাস্ট একটু বললাম। আসো, তো এখন আমরা এই ইকুয়েশন গুলোর দিকে একটু দেখি। দিস কন্ডিশন অফ টু পোর্ট নেটওয়ার্ক ইজ কমপ্লিটলি মেড ইন ট্রান্সমিশন লাইন্স, দেয়ারফর এ ট্রান্সমিশন লাইন ক্যান অলসো বি রিপ্রেজেন্টেড অ্যাজ এ টু পোর্ট নেটওয়ার্ক। তো ট্রান্সমিশন লাইনকে আমরা এরকম টু পোর্ট নেটওয়ার্ক আকারে লিখতে পারি, কারণ আমাদের ট্রান্সমিশন লাইনের যে কম্পোনেন্ট সেগুলো হচ্ছে প্যাসিভ এলিমেন্ট, আর এল অথবা সি, সেগুলো হচ্ছে একই সাথে লিনিয়ার এলিমেন্ট এবং একই সাথে সে বাইল্যাটারাল যেটা প্রপার্টি সেটাও সে ফুলফিল করে আর কি। সেখানে কোনো কি বলে ডায়োড অথবা থাইরিস্টর এই ধরনের কোনো এসিআর নাই যে পুরো সার্কিটটাকে সে ওয়ান ডিরেকশনে ডাইভার্ট করবে। সে চাইলে দুই দিকেই কারেন্ট ফ্লো করতে পারে আর কি। তো এখন এইখানে দেখো কি করা, এখন এই জিনিসটা আমাদের খুব কাজে লাগবে, এই যে এই ইকুয়েশনটা। তো আমাদের এখানের ইকুয়েশন ছিল কি V1 আর I1, তাই না? মানে কি?
ভিএস এবং আইএস, এইটা ছিল আমাদের ম্যাট্রিক্সের লেফট সাইডে, রাইট? দেখো এখানে কি ভিএস এবং আইএস না, খেয়াল করছো? ভিএস আইএস, এবং এটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি এই দুইটা ইকুয়েশন আকারে, এ ভিআর প্লাস বি আইআর সি ভিআর প্লাস ডি আইআর। তো এই পুরো জিনিসটাকে কি এইভাবে লেখা যায় না? ভিএস আইএস ইকুয়ালস এ বি সি ডি, এখানে হচ্ছে ভি আর আই আর। এটাকে কি এইভাবে লেখা যায়? তোমরা আমাকে বলো তো, ইয়েস অথবা নো, কোনটা? Yes. এটা লেখা যায়, এটা লেখা যায়। তো এটা এখানে লেখা, এবং ভিএসআইএস কি সেটা এতক্ষণ বলে আসছি, সেম জিনিসই আর কি। ঠিক আছে, তো এটার সুবিধা কি? সুবিধা হচ্ছে যে এই ভ্যালুস গুলো যদি আমরা জানি, আমরা কিছু পারফরমেন্স ক্যালকুলেশন করতে পারবো, যেটা একটু পরেই দেখবো। তো আমাদের এই সেকেন্ড স্লাইডটাও সেম স্লাইডের রিপিটেশন, তো এখানে নতুন কিছু বলার নাই। তো এইখানে আমরা সেম ইকুয়েশন দুইটা আবার দেখতেছি। তো এখানে কিছু জিনিস বলা, সেটা হচ্ছে এবিসিডি আসলে কমপ্লেক্স নাম্বার পাবো। আমরা যখন ক্যালকুলেটর দিয়ে হিসাব নিকাশ করবো, দেখবো যে এ বি সি ডি এগুলো ইউজুয়ালি আমাদের কমপ্লেক্স নাম্বার দিবে। আর এ আর ডি এই দুটো হচ্ছে ডিমেনশনলেস। তো আমাকে কেউ বলতে পারবা এ আর ডি কেন ডিমেনশনলেস? একটু চিন্তা করে। এ আর ডি হচ্ছে ডিমেনশনলেস ভ্যালু, আর বি এক্স্যাক্টলি, ভেরি গুড, ভেরি গুড, এইটাই। Well, তো এ ছিল দুইটা ভোল্টেজের রেশিও, আর ডি ছিল দুইটা কারেন্টের রেশিও, রাইট? তো সেম প্যারামিটারের রেশিও করলে সেখানে কোনো ইউনিট থাকে না, সেই কারণে সেখানে ডাইমেনশনলেস পাবো। আর বি আর সি কি পাবো? বি ছিল ইম্পিডেন্স, তো এটা হচ্ছে ওহমসে, আর সি ছিল অ্যাডমিটেন্স, এটা হবে সিমেন্সে, তাই তো? তো এতটুকু আমরা বুঝলাম। তারপরে কি, ফর এ গিভেন ট্রান্সমিশন লাইন এ ইকুয়ালস ডি, কোন একটা ট্রান্সমিশন লাইনের জন্য এ এবং ডি এই দুটোর ভ্যালু সেম হতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এ আর ডি যদি সেম হয় তাহলে কি হবে? তাহলে আমরা একটা ব্যালেন্সড সিস্টেম পাবো, যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট। যদি এ আর ডি এই দুটো জিনিসকে আমরা সমান রাখতে পারি, তাহলে আমরা সেখানে একটা ব্যালেন্সড সিস্টেম পাবো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথমেটিক্স। এ এবং ডি সমান হতে হবে, এটা আমাদের ম্যাট্রিক্স এর প্রপার্টি থেকে বের করে আনা। এ আর ডি যদি সমান হয়, তাহলে যে আমরা একটা ব্যালেন্স সিস্টেম পাবো, সেটা আমাদের ম্যাট্রিক্স সলভ করে আমরা এটা বলতে পারি। একইভাবে একটা ট্রান্সমিশন লাইনের জন্য এডি মাইনাস বিসি ইকুয়ালস যদি 1 হয়, তাহলেও আমরা সেম জিনিসটাই বলতে পারি যে সিস্টেমটা ব্যালেন্সড। তো আমাকে একটা সিস্টেম যে ব্যালেন্সড ট্রান্সমিশন লাইনের, এটা আমার বুঝাতে গেলে দুইটা জিনিস দেখাতে হবে। একটা হচ্ছে এ এবং ডি এই দুটার ভ্যালু সমান, আর একটা হচ্ছে এডি মাইনাস বিসি ইকুয়ালস 1। এই দুইটা জিনিস আমাদের বের করতে হবে, এবং এই জিনিসটাকে বলা হয় ম্যাট্রিক্সের ভাষায় রেসিপ্রোসিটি। রেসিপ্রোসিটি, ঠিক আছে? এডি মাইনাস বিসি কে বলা হয় রেসিপ্রোসিটি, ঠিক আছে? আচ্ছা, তো এখন তোমরা আজ করতে পারো যে এবিসিডি প্যারামিটারের সুবিধাটা কি? সুবিধা হচ্ছে, ধরো এখানে একটা ট্রান্সমিশন লাইনের ছবি দেওয়া, রাইট? এখানে একটা ট্রান্সমিশন লাইনের ছবি দেওয়া, যেখানে অনেকগুলো সেগমেন্ট করা, এখানে একটা সেগমেন্ট, এখানে একটা সেগমেন্ট, এখানে একটা সেগমেন্ট। তো একটা জিনিস মনে রাখবা, প্রত্যেকটা সেগমেন্টের জন্য এবিসিডি নতুন নতুন আসবে। মানে এমন না যে পুরো একটা ট্রান্সমিশন লাইনের জন্য শুধুমাত্র একটা এবিসিডির ভ্যালু, অনেকগুলো এবিসিডি আমার আসবে। তো সুবিধা যেটা হচ্ছে, আমি যদি সবগুলো এবিসিডি কে ক্যাসকেড করি, এ বি সি ডি, এ বি সি ডি, এ বি সি ডি, তাহলে আমি যে ফাইনাল ম্যাট্রিক্সটা পাবো সেইটাও ভ্যালিড। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। অর্থাৎ আমাদের ক্যাসকেডিং প্রপার্টি যেটা, সেটা আমাদের এই এবিসিডি প্যারামিটার প্রপারলি মেনটেন করতে পারে, যদি সে একটা ব্যালেন্স সিস্টেম হয়। ঠিক আছে, তো এটা আমাদের একটা বড় অ্যাডভান্টেজ। চলো আমরা এবার সামনে দেখি। তো আমরা এখন কিছু ডেরিভেশন দেখবো, এগুলো বেশ ইজি। তো এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই বা প্যানিক করার কিছু নেই, যথেষ্ট ইজি। জাস্ট আমি চাই যে অ্যাটলিস্ট কেউ না করো, প্যানিক না করো আর কি, সবাই টেক ইট ইজি, ঠিক আছে? মানে ইকুয়েশন আসবে, বাট আমরা স্টেপ বাই স্টেপ যাবো, ঠিক আছে? এটা প্রথমে দেখে ভয় পাওয়ার কোনো কিছু নাই। তো আমরা প্রথমে একটা শর্ট ট্রান্সমিশন লাইন নিয়ে কাজ করব, বা ইকুয়েশন গুলো দেখবো কেমন আসে, পরে আমরা মিডিয়াম ট্রান্সমিশন লাইন অথবা লং ট্রান্সমিশন লাইনেও যাবো। এটা হচ্ছে শর্ট ট্রান্সমিশন লাইন। তো শর্ট ট্রান্সমিশন লাইনটা একটু ছবিটা দেখো, দেখে আমাকে বলো যেখানে কি মনে হয়। দেখেই মনে হয় যে এটা শর্ট ট্রান্সমিশন লাইন, তাই না? আর এল এবং একটা লোড, দ্যাটস ইট, আর কিন্তু কোনো কিছু নেই। তো যখন আমরা একটা মিডিয়াম ট্রান্সমিশন লাইনে যাব, তখন কিন্তু সেটা আরেকটু বড়, তাই না? শর্ট ট্রান্সমিশন লাইন থেকে কিন্তু জিনিসটা একটু দেখতে বড়, কারণ সেখানে একটা নমিনাল টি মডেল বসানো। সেখানে দেখো একটা নমিনাল টি মডেল বসানো, দেখো এখানে একটা ক্যাপাসিটর আছে, এবং আমাদের যেটা ইম্পিডেন্স সেটাকে কিন্তু দুইটা অংশে ভাগ করা, রাইট? আর বাই টু এক্সএল বাই টু, আর বাই টু এক্সএল বাই টু, রাইট?
একইভাবে নমিনাল পাই মেথডের জন্য কিন্তু সেম কাজটা করা পসিবল। এবং যেটা আমরা মিডের আগে পড়েছিলাম যে মিডিয়াম ট্রান্সমিশন লাইন যখন আমরা বলি তখন আমরা নমিনাল টি বা নমিনাল পাই ইউজ করি সেখানে একটা ডিভিশন দেখানোর জন্য। আর ফাইনাল হচ্ছে লং ট্রান্সমিশন লাইন। ঠিক আছে, তো এটার কোনো ছবি দেওয়া নাই, বাট এটার প্রপার্টি গুলো নিয়ে আমরা একটু পরে আলাপ করবো, এটা আমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আসো আমরা এখন শর্ট ট্রান্সমিশন লাইন দিয়ে শুরু করি। তো তোমরাই আমাকে বলো আমাদের উদ্দেশ্য কি। আমরা যদি একটা এবিসিডি প্যারামিটার বের করতে চাই আমাদের লেফট সাইডে কি দরকার বা আউটপুটে কি দরকার? আউটপুটে দরকার হচ্ছে ভিএস এবং আইএস, তাই না? এই ম্যাট্রিক্সটা আমাদের লাগবে। তো আমরা ভিএস কে কিভাবে লিখতে পারি? এই সার্কিট দেখে বলো, ভিএস কে আমরা লিখতে পারি না ভি আর প্লাস জে আই আর, এভাবে লিখতে পারি না? কি মনে হয়? জি স্যার। অবশ্যই পারি, কারণ আমরা যদি এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করি তাহলে কি পাই? আমরা পাবো আমাদের দরকার হচ্ছে ভিএস। ভিএসটা কি? এই ভি আর প্লাস এইখানের যে একটা ভোল্টেজ ডিফারেন্স হবে ওহমস ল এর জন্য, যেটা হচ্ছে জি ইন্টু আই আর, এই দুটার যোগফলের সমান, তাই তো? এখানে জি কত বলতো? জি হচ্ছে আর প্লাস এক্সএল, এটা হচ্ছে আমাদের জি অথবা ইম্পিডেন্স। তো দেখো এই জিনিসটা আমি পেয়ে গেলাম। একইভাবে এখানে আইএস টা কত? আইএস টা কি হবে তোমরাই আমাকে বলো তো। স্যার আই হবে। মানে আমার আইএস, এখানে কিন্তু কারেন্টই একটা, রাইট? এখানে কিন্তু কারেন্ট দুইটা না, কারেন্ট দুইটা হবে একটু পরে যখন কারেন্ট ভাগ হয়ে যাবে। মানে যখন একটা ক্যাপাসিটর থাকবে তখন আর একটা এক্সট্রা ব্রাঞ্চ থাকবে, কারেন্ট ভাগ হওয়ার চান্স পাবে। বাট এখানে কিন্তু কারেন্ট ভাগ হওয়ার কোনো চান্স নাই, এখানে এই লুপে খালি একটাই কারেন্ট। তো এখানে আমরা বলতে পারি আইএস এবং আইআর এই দুটো সেম জিনিস। দেখো এখানে কিন্তু সেম জিনিস লেখা। তো এখন আমরা জাস্ট ভিএস এবং আইএস এ আমরা লিখবো এবিসিডি সবগুলো প্যারামিটার। তো দেখো লিখলে কি পাই? এখানে ভিআর ছিল, ভিআর এর সাথে এখানে কফিসিয়েন্ট কত? 1, রাইট? তারপরে আইআর এর সাথে কফিসিয়েন্ট কত? জি। তারপরে এখানে আবার আইএস যখন বের করব তখন ভিআর এর সাথে কফিসিয়েন্ট কত? 0। আইআর এর সাথে কফিসিয়েন্ট কত? 1। তাহলে আমাদের এবিসিডি প্যারামিটার গুলোর ভ্যালু কত? 1, জি, 0, 1, তাই না? দ্যাটস ইট, শেষ। এই হচ্ছে আমাদের এবিসিডি প্যারামিটার। এটা হচ্ছে শর্ট ট্রান্সমিশন লাইনের জন্য, এতটুকুই। তো এখন একটা জিনিস দেখো, আমাদের এই ট্রান্সমিশন লাইনের জন্য এ এবং ডি এই দুটার ভ্যালু কি সেম? দেখো তো একটু চেক করে। অবশ্যই সেম। যেটা আগেই বলে এসেছি, আমাদের একটা ব্যালেন্স সিস্টেমের জন্য এ আর ডি এর ভ্যালু সেম থাকবে। একইভাবে যদি আমরা এ ডি মাইনাস বি সি বের করি তাও আমরা সেম পাবো। কিভাবে সেম পাবো? এ আর ডি গুণ করলে কত পাই? 1 × 1। আর বি আর সি গুণ করলে কত পাই? জি ইন্টু 0, এটা 0 হবে। তো 1 - 0 করলে কত আসে? 1 আসে। তো এই দেখো এটাও কিন্তু স্যাটিসফাই হচ্ছে, মানে এই ইকুয়েশনও কিন্তু ফুলফিল হচ্ছে। ঠিক আছে, তো এইগুলো আমাদের শর্ট ট্রান্সমিশন লাইন। এখন আসলে আমরা মিডিয়াম ট্রান্সমিশন লাইন নিয়ে কাজ করি। এটাও আগের মতো, বাট এখানে জাস্ট একটা কারেন্ট ভাগ হবে, এই হচ্ছে প্রথম জিনিস। আর সেকেন্ড হচ্ছে আমার এখানে যে ইম্পিডেন্স সেটাও ভাগ হবে, মানে আগে যেটা জি ছিল এখন সেটা জি/2 হবে। জাস্ট এতটুকুই হচ্ছে আমাদের চেঞ্জ। আর বাকিটা হচ্ছে ইকুয়েশনের উপরে, মানে ইকুয়েশন করতে করতে যেখানে যে শেষ হয় একটু কি আর, মানে লিনিয়ার অনেকটা। তো আসলে এটাও আমরা করি। তো এখানে ভিএস টাকে আমরা কি লিখতে পারি? আমরা ভিএস টাকে লিখতে পারি এইখানের একটা ভোল্টেজ ড্রপ প্লাস এই ভি1, তাই না? এতটুকু কি শিওর আমরা? আগে আমাকে এইটা বলো, ভিএস কি এই জিনিসটা লেখা যায় কিনা, ইয়েস অর নো? Yes, sir. লেখা যায়। এখন R/2 XL/2 এইটাকে কি G/2 লেখা যায়? অবশ্যই যায়। আমাদের ইম্পিডেন্স আর এক্সএল, এটাকে আমি জাস্ট 2 দিয়ে ভাগ করে দিছি, যেহেতু একটা ক্যাপাসিটর এসে পুরো জিনিসটাকে 2 অংশে ভাগ করছে, তো দ্যাটস ইট। আমরা এখানে জি/2 করবো। তো দেখো এখানে কি আইএস ইন্টু জি/2। আইএসটা হচ্ছে আমাদের এখানের সেন্ডিং এন্ডের কারেন্ট, রিসিভিং এন্ডের কারেন্ট হচ্ছে আইআর, আর সেন্ডিং এন্ডের কারেন্ট হচ্ছে আইএস। এর আগের পোর্শনে যখন আমরা শর্ট ট্রান্সমিশনে ছিলাম তখন আইএস এবং আইআর সেম ছিল, কারণ সে শর্ট ট্রান্সমিশন। বাট এখন যেহেতু মিডিয়াম ট্রান্সমিশন, কারেন্ট দুইটা সেম থাকবে না। তো এখন আমাকে বলো যে এখানে ব্ল্যাক বক্সটা কই? মানে এখানে যদি আমি একটা ব্ল্যাক বক্স আঁকা ট্রাই করি, একটা 2 পোর্ট সিস্টেম আঁকা ট্রাই করি, সেটা কই থাকবে বলো তো? এখানে একটা 2 পোর্ট সিস্টেম যদি আঁকি সেটা এরকম হবে না দেখতে? কি মনে হয় বলো তো? এটাই কি আমাদের সেই ব্ল্যাক বক্সটা কিনা?
Yes, sir. ঠিক আছে, এটাই কিন্তু আমাদের সেই ব্ল্যাক বক্স। অলরাইট, আচ্ছা, তো আসো আমরা এটা শেষ করি। তো এই গেল আমাদের প্রথম জিনিস, আইএস ইন্টু জি বাই টু প্লাস, এখানে একটা ব্র্যাকেট দিলাম প্লাস ভি ওয়ান। তো এই ভি ওয়ানটা হচ্ছে এখানে একটা প্লাস, তো এই পোলারিটিটা এখানে মেনশন করা, তো এই জন্য দুইবার প্লাস প্লাস দাও, তোমরা চাইলে একটা প্লাস বাদ দিয়ে খালি ভি ওয়ান লিখতে পারো, ইটস ফাইন। সেকেন্ড লাইনে কি করা, আমাদের এখন দেখতে হবে ভি ওয়ানটার ভ্যালু কত, তো তোমরাই আমাকে বলো ভি ওয়ান এর ভ্যালু হবে কত। ভি ওয়ান এর ভ্যালু হবে লোডের অ্যাক্রসের যে ভি আর সেইটা প্লাস কি, এইটা না? কি মনে হয়? আমাদের এইখানে যেটা জি বাই টু এর সাথে আই আর মাল্টিপ্লাইড উইথ কি ভি আর, এটাই হবে আমাদের ভি ওয়ান এর ভ্যালু। তো দেখো এটাই আমাদের এখানে বসানো, এতটুকু আমরা বুঝছি। তারপরে আমরা এখানে যেটা নোড, এই নোডের মধ্যে একটা কেসিএল অ্যাপ্লাই করব, করলে কি পাবো? আইএস সমান কি আইসি প্লাস আই আর, তাই না? অর্থাৎ আইএস টা দুইটা অংশে ভাগ হয়ে যাচ্ছে, একটা আইসি বরাবর যাচ্ছে, একটা আইআর বরাবর যাচ্ছে। তো আমরা চাইলে কি আইসি টাকে লিখতে পারি না আইএস মাইনাস আর? অবশ্যই লিখতে পারি। ওকে, তো এখন আমরা নেক্সট অংশে যাই। আমরা আইসিটাকে কিভাবে লিখতে পারি বলো তো আমাকে। আইসিটা হচ্ছে একটা ক্যাপাসিটরের অ্যাক্রসের যে কারেন্ট সেইটা। তো আমরা চাইলে এটাকে লিখতে পারি আইসি ইকুয়ালস ওয়াই ইন্টু ভি ওয়ান, যেটা হচ্ছে আমাদের সেই অ্যাডমিটেন্স প্যারামিটার, সেইটার হিসেব করে ওয়াই হচ্ছে আমাদের সেই অ্যাডমিটেন্সটা। ঠিক আছে, তো ওয়াই কি কিছুই না, আমরা একটা জিনিস আমি সবাইকে বলি, এটা খুব ইম্পর্টেন্ট, যখন আমরা জি বলবো বা জি কনসিডার করব তখন সেটা হচ্ছে আর আর এল, রেজিস্টর আর ইন্ডাক্টর, এই দুইটা নিয়ে থাকবে। আর যখন ওয়াই বলবো তখন সে হচ্ছে একটা ক্যাপাসিটর। তো যখন আমরা ক্যাপাসিটর নিয়ে কাজ করব সব সময় আমরা ক্যাপাসিটরের অ্যাডমিটেন্সটা নিয়ে কাজ করব অলওয়েজ, এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখা। ঠিক আছে, আমরা যখন ক্যাপাসিটর নিয়ে কাজ করব তখন আমরা অ্যাডমিটেন্স অথবা ওয়াইটা হিসাব করব অলওয়েজ। ঠিক আছে, আচ্ছা গুড। তো এই আইসিটাকে আমরা কি কেসিএল থেকে আইএস মাইনাস আইআর এইভাবে লিখতে পারি, এরপরে ওয়াই, তারপরে ভি ওয়ানটাকে আমরা এই যে ভ্যালু এটা দিয়ে রিপ্লেস করতে পারি। করে আমরা যদি সামনে আগাই তাহলে কি লিখতে পারি, তাহলে আমরা আইএস কে এই আকারে লিখতে পারি। তো দেখো আইএস কে আসলে আমি কিভাবে লিখতেছি, ভিআর এবং আইআর এই দুটার সাথে কফিসিয়েন্ট অ্যাড করে, তো এটাই হচ্ছে আমাদের সি এবং এটাই হচ্ছে আমাদের সেই ডি, তাই না? জিনিসটা কি ইজি না অনেকটা? তো দেখো আমাদের কাছে কিন্তু এখন আইএস আছে প্রপারলি, এবং আমাদের কাছে এখন একটা ভিএসও আছে। ভিএসটা হচ্ছে প্রপার না, ভিএসটাকে আমাদের একটু ঠিক করতে হবে, বাট আমরা আইএস যেটা পেয়ে গেছি সেটা কিন্তু আমাদের ফর্মুলা যেরকম দরকার সেরকমই। আমাদের দরকার হচ্ছে ভিএস আইএস, তারপরে হচ্ছে এ বি সি ডি, আর এখানে হচ্ছে কি ভিআর আইআর। তো আমরা যে আইএসটা পাচ্ছি সেটা কিন্তু ভিআর এবং আইআর এবং তার সাথে সি আর ডি এই প্যারামিটার গুলোর কম্বিনেশনে। তো এখন আমাদের প্ল্যান হচ্ছে ভিএসটা বের করা, ঠিক আছে, ভিআর এবং আইআর এর কম্বিনেশনে। তো আগের মতোই ভিএসটাকে আমরা যদি আরো বড় করে লিখি, ভি ওয়ানটাকে যদি ভেঙে ফেলি আমরা, এই যে ভি ওয়ান এর যে ভ্যালু সেইটা যদি বসাই, তাহলে ভিএসটাকে আমরা এভাবে লিখতে পারি। লেখার পরে কি করব, এই আইএস এর যে ভ্যালু, ঠিক আছে, এই যে আইএস টা ছিল, এই আইএস এর জায়গায় আমি আইসি প্লাস আইআর দিয়ে রিপ্লেস করতে পারি। ঠিক আছে, আইসি সরি আইসি প্লাস আইআর এই দুটাকে দিয়ে আমি রিপ্লেস করতে পারি এই আইএস টাকে। তো এরপরে যদি আমি আরো একটা বা দুইটা লাইন করি তাহলে আমার হিসাবটা এরকম আসে আর কি। ঠিক আছে, আমি একটু তোমাদের একটু ভেঙে দেখানো ট্রাই করি। এই ভিআরটা হচ্ছে এখানে, এই আইআর জে বাই টু এটা হচ্ছে আমার ভি ওয়ান এর অংশ, এই এতটুকু হচ্ছে আমার সেই আইএস কে যদি আমি আইসি প্লাস আইআর এই আকারে যদি লিখি, এই যে এই আইএস কে যদি আমি সরি 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 হ্যাঁ, মানে কাইন্ড অফ সেমই, কিন্তু এই আইএস টাকে যদি আমি এই ইকুয়েশনটা দিয়ে লেখা ট্রাই করি, যেটা হচ্ছে আইএস ইকুয়ালস আইসি প্লাস আইআর, তাহলে কিন্তু আলটিমেটলি আমি এই লাইনটাই পাচ্ছি, তাই না? দাঁড়াও বুঝছি, ঘিঞ্জি হয়ে গেছে। ঠিক আছে, আমি যদি আইএস কে এই ইকুয়েশন দিয়ে মাল্টিপ্লাই না সিম্পলিফাই করতে থাকি, আমি কিন্তু একটা টাইম এই জিনিস পাবো, তাই না? তো এই আইএস এর যে ভ্যালু সেটা যদি আমি এখন এইখানে বসাই দিই, তাই না, তাহলে কি আমি এই পুরো জিনিসটা লিখতে পারি না, এই পুরো অংশটা? দেখ একটু বলো তো আমাকে চিন্তা করে, ইয়েস অর নো কোনটা?
গাইস আর ইউ স্লিপিং? তোমরা Yes, sir. কোথায় Yes. সবাই? No, sir. No. ইউ আর স্লিপিং? ওকে, ওকে, ইটস ফাইন। ডোন্ট স্লিপ নাও। ওকে, একটু পরে ঘুমাও সবাই, এখন না। আমরা একটু শেষ করি ক্লাসটা, তারপরে। তো এখানে আমরা আইএস এর ভ্যালুটা আমরা এখানে বসালাম। বসানোর পর কি করব? আমরা একটু হিসাব নিকাশ সংক্ষেপে করব। আমাদের প্ল্যান হচ্ছে ভিএস টাকে ভিআর প্লাস আইআর, মানে এই একটা কম্বিনেশনে লেখা, তাই না? তো এখন দেখুন আমরা ভিআরও পেয়ে গেছি, আইআরও পেয়ে গেছি, তাই না? তো এখানে সবগুলো ভিআর এবং সবগুলো আইআর কে যদি আমি কমন নেই, কমন নিয়ে যদি আমরা সামনে আগাই, তাহলে এরকম একটা জিনিস পাবো। তো এইটা কি এ না, এবং এইটা কি বি না? তো দেখছো আমরা এ বিও কিন্তু বের করে ফেলছি আলটিমেটলি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এ আর ডি দুটাই সেম আসতেছে। এই এ এবং এই যে ডি দুইটাই কিন্তু সেম আসতেছে, তাই না? ওয়াই জি ডিভাইডেড বাই 2 প্লাস 1। তো এখানে ওয়াইটা কি, কেউ আমাকে একবার বলো তো, দেখি তো কারো মনে পড়ে কিনা। ওয়াইটা হচ্ছে অ্যাডমিটেন্স, তাই না? ক্যাপাসিটরের জন্য এখানে ওয়াইটা আমরা আনি, এবং ওয়াইটা হচ্ছে অ্যাডমিটেন্স। আর এখানে জিটা কি বলো তো? Impedance. এক্স্যাক্টলি, জি হচ্ছে ইম্পিডেন্স, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে এআরডি, আর সি আর ওয়াই, সি হচ্ছে ওয়াই এর সমান। এই যে দেখো, সি হচ্ছে ওয়াই, এই যে সিটা হচ্ছে এখানের ওয়াই। আর এখানের বিটা কি? বি হচ্ছে একটা এক্সট্রা ভ্যালু, ঠিক আছে? তো এখন যদি আমরা এই ইকুয়েশনটা, যেটা ছিল রেসিপ্রোসিটির জন্য, এডি মাইনাস বিসি ইকুয়ালস 1, ফলো করে কিনা, এটা তোমাদের হোমওয়ার্ক। তোমরা বাসায় একবার ট্রাই করে দেখবে, এই ভ্যালুস গুলো মাল্টিপ্লাই করে সাবট্রাক্ট করে দেখবা যে 1 আসে কিনা। হোপফুলি আসবে, অবশ্যই আসবে, ঠিক আছে? তো যখন আমরা এডি মাইনাস বিসি ইকুয়ালস 1 পাবো এবং এডি ইকুয়ালস ডি সমান পাবো, তখন আমরা বলতে পারবো যে সিস্টেমটা ব্যালেন্সড, ঠিক আছে? তো এই গেল নমিনাল টি এর জন্য। আর নমিনাল পাই এর জন্য কি করব? নমিনাল পাই এর জন্য একই রকম। তো প্রথমে হচ্ছে ভিএসটাকে আমরা কি আকারে লিখতে পারি? আমরা লিখতে পারি আই এল জে প্লাস ভি আর, এই আকারে, ঠিক আছে? ভিএসটা আসলে কি? ভিএস হচ্ছে এই দুইটা নোডের অ্যাক্রসের নোড ভোল্টেজ, তাই তো? অথবা এই ক্যাপাসিটর অ্যাক্রসে যদি আমরা ভোল্টেজ নিই, আমরা সেমই পাবো। অর্থাৎ আমরা যদি একটা কেভিএল রান করি এই পুরোটার অ্যাক্রসে, এইটা প্লাস এইটা, এই দুটার যোগফলই হচ্ছে আমাদের সেই ভিএস। তো এখন কি এখানে কোনো জে বাই 2 আছে? দেখো তো এখানে কি কোনো জে বাই 2 হবে কিনা। এখানে কিন্তু কোনো জে বাই 2 হবে না। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আমার এখানে কিন্তু ইম্পিডেন্সটা ভাগ হচ্ছে না, রাইট? আমার এখানে আর এবং এল এগুলো কিন্তু ভাগ হচ্ছে না, বাট আমার কি এখানে অ্যাডমিটেন্সটা ভাগ হচ্ছে না? দেখো তো একটু চিন্তা করে, আগে কি আমার ক্যাপাসিটেন্সেরটা যে ভ্যালু ছিল সেটা কি ভাগ হতো? হতো না কিন্তু। বাট এখন আমার যে ক্যাপাসিটেন্সের ভ্যালু, এটা কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। অর্থাৎ আগে জি বাই 2 নিতাম, বাট এখন আমরা কি নিব? এখন আমরা ওয়াই বাই 2 নিব, ঠিক আছে? এতটুকু যদি বুঝি, আমাদের আর কোনো প্রবলেম নাই। এইগুলো ইকুয়েশন 1। ইকুয়েশন 2 হচ্ছে আইএস ইকুয়ালস আইসি টু প্লাস আইএল। তো এই হচ্ছে আমাদের সেই কেসিএল এর নোড। আইএস সমান সমান হচ্ছে আইএল প্লাস আইসি টু, আর এই হচ্ছে আইএল। আইএলটা হচ্ছে আর একটা নোড। তো আইএল এ কি আসবে? আইএল সমান আসবে আইসি ওয়ান প্লাস আই আর। এখন আইসি ওয়ান কে আমরা কি লিখতে পারি? আইসি ওয়ান কে লিখতে পারি ভি আর ইন্টু ওয়াই বাই 2, ঠিক আছে? এই হচ্ছে আইসি ওয়ান। এটার অ্যাক্রসের ভোল্টেজটা কত? অ্যাক্রসের ভোল্টেজটা হচ্ছে ভি আর, এবং এই ক্যাপাসিটেন্সের জন্য অ্যাডমিটেন্সটা কত? ওয়াই বাই 2। তো এই হচ্ছে আমাদের কারেন্ট আইসি ওয়ান এর ভ্যালু, সরি, ইয়েস, আইসি ওয়ান এর ভ্যালু। আর আইসি টু এর ভ্যালু কি আসবে? একই রকম। আইসি টু এর অ্যাক্রসে ভোল্টেজ কত, আমাকে আগে সেটা বলো। VS. এক্স্যাক্টলি, ভেরি গুড। আইসি, সরি সরি, আমাদের আইসি টু যেটা যে ক্যাপাসিটর দিয়ে ফ্লো হবে, তার অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে ভিএস। তাহলে এটা হচ্ছে ভিএস ইন্টু ওয়াই বাই 2। এটা হচ্ছে আইসি টু এর কারেন্টের ভ্যালু, ঠিক আছে? তো এখন উই আর অল সেট। এখন আমাদের জাস্ট সামনে আগাতে হবে। তো প্রথম হচ্ছে আইএস টা আমরা বের করার ট্রাই করব। আইএস টা হচ্ছে আইসি প্লাস আইএল। এই হচ্ছে আইএল আর এই হচ্ছে আইসি টু। জাস্ট আমরা এইখানের যে একটা কেসিএল ইকুয়েশন 2 থেকে, সেটা থেকে এটা ডিরাইভ করলাম। আর আইএল কে কি লিখতে পারি? আইসি ওয়ান প্লাস আইআর। আইসি ওয়ান এর ভ্যালু কত? আইসি ওয়ান এর ভ্যালু হচ্ছে ওয়াই বাই 2 ইন্টু ভি আর, তাই না? এই যে দেখো, আইএল যেটা, সেটাকে আমরা কি লিখলাম? আইসি ওয়ান
যেটা হচ্ছে ভিআর ইন্টু ওয়াই বাই টু, যেটা এইমাত্র দিলাম, প্লাস আইআর। শেষ, এতটুকু আমরা সবাই বুঝছি। তো এখন আমরা ইকুয়েশন 1 যেটা, সেখানে আমরা এই আইএল এর ভ্যালুটা বসাবো। ঠিক আছে, এই আইএল এর যে ভ্যালু, এই পুরা ভ্যালুটা আমরা ইকুয়েশন 1 এ বসাবো। যদি আমরা ইকুয়েশন 1 এ এখানে বসাই তাহলে এই পুরা জিনিসটা আসে। ঠিক আছে, একইভাবে এটাকে যদি আমরা একটু সম্প্রসারণ করি বা কমন নিয়ে লিখি তাহলে ভিআর আর আইআর সেই একটা লিখতে পারবো। তো আমাদের উদ্দেশ্য ছিল ভিএস কে কি করা, এইভাবে লেখা, এ ইন্টু ভিআর আর কি বি ইন্টু আইআর। তো দেখো আমরা কি সেভাবে লিখতে পারতেছি না? এটা হচ্ছে আমাদের সেই এ, এটা হচ্ছে আমাদের সেই বি। ঠিক আছে, তো আমাদের একটা পোর্শন শেষ। এবার সেকেন্ড পোর্শনটা দেখো, এখানে কি করব আমরা? আমরা এখন আইএস টা নিয়ে কাজ করব। তো আইএস এর এখানে ভিএস ওয়াই বাই টু প্লাস আইএল। তো এখন কি করতে হবে? এই ভিএস টাকে আমাদের রিপ্লেস করতে হবে পুরা অ্যাকচুয়াল যে ভ্যালু সেটা দিয়ে। তো ভিএস এর অ্যাকচুয়াল ভ্যালু ছিল কত এখানে? এই পুরাটা ছিল আমাদের ভিএস এর অ্যাকচুয়াল ভ্যালু। তো সেই পুরা ভ্যালুটাকে আমি কি করব? এই ভিএস এর জায়গায় দিয়ে দিব। ঠিক আছে, খালি তাতেই কি আমাদের কাজ শেষ হবে? না, হবে না। আমাদের কিন্তু আইএল যেটা সেটাকেও রিপ্লেস করতে হবে ভিআর এবং আইআর আছে এরকম ইকুয়েশন দিয়ে। তো দেখো আমাদের এইখানের যে আইআর, সেই আইআর এর মধ্যেই কিন্তু ভিআর এবং আইআর দিয়ে পুরো জিনিসটাকে রিপ্রেজেন্ট করা। তো জাস্ট আমরা এখন ভিএস আর আইএল কে যদি এই ইকুয়েশনের মধ্যে সাবস্টিটিউট করি এই দুই জায়গায়, তাহলেই আমরা যদি পরবর্তীতে কমন নেই দুইটা জিনিস যোগ করি, তাহলেই দেখো আমরা এখানে প্যারামিটার সি আর প্যারামিটার ডি পেয়ে যাব। তো আগের মতো দেখো প্যারামিটার এ আর প্যারামিটার ডি কিন্তু সেম। এই হচ্ছে প্যারামিটার ডি আর এই হচ্ছে প্যারামিটার এ। তো দেখো এর দুইটা কিন্তু সেম, তাই না? ওয়াই জি ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান, দুইটা ভ্যালু কিন্তু সেম। ঠিক আছে, এ আর ডি সেম। সি এর ভ্যালু সেম না, সি হচ্ছে কি ওয়াই ইন্টু ওয়াই জি প্লাস ফোর প্লাস ওয়ান। আর এখানে বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে ইজিলি জি এর ইকুয়াল। ঠিক আছে, এই যে দেখো এখানে বি এর ভ্যালুটা হচ্ছে জি এর ইকুয়াল। ঠিক আছে, তো দ্যাটস ইট। এই তো এখন এ আর ডি এই দুটো সমান, সি হচ্ছে ভিন্ন, বি এর ভ্যালু হচ্ছে জি এর সমান। আর আমরা যদি এখানে রেসিপ্রোসিটি প্রপার্টি অ্যাপ্লাই করি সেটা কি পাবো? এডি মাইনাস বিসি ইকুয়ালস ওয়ান, এরকম একটা ভ্যালু পাবো। ঠিক আছে, তো এটাও তোমরা বাসায় একবার চেক করে দেখো যে এডি মাইনাস বিসি করলে ওয়ান আসে কিনা। ঠিক আছে, আর ফাইনাল হচ্ছে লং ট্রান্সমিশন। তো এখানে আমি তেমন কিছু বলবো না, কারণ এটা আমাদের অত ইম্পর্টেন্ট কোনো টপিক না। ঠিক আছে, তো লং ট্রান্সমিশনে সবই প্রায় এক থাকে, বাট এখানে আমাদের কোএফিসিয়েন্ট গুলো দেখতে হয় এরকম। ঠিক আছে, আমাদের এখানে কোএফিসিয়েন্ট এ যেটা সেটা থাকে কস এইচ রুট ওভার ওয়াই জি এরকম থাকে। তো এটা কেন থাকে সেটা হচ্ছে ম্যাথমেটিক্স থেকে, তোমাদের পরে একটা স্লাইড আমি দেখাবো, সেইখানে আমি এক্সপ্লেন করবো না, ওটা আমাদের ইম্পর্টেন্ট যেহেতু না, বাট জাস্ট একটা আইডিয়া নেওয়ার জন্য যেটা কোত্থেকে আসে আর কি। তো কিভাবে এই পুরাটা হচ্ছে প্যারামিটার বি, এই পুরাটা হচ্ছে প্যারামিটার সি, এই পুরাটা হচ্ছে প্যারামিটার ডি। ঠিক আছে, তো এখান থেকে পরীক্ষায় কোনো কোশ্চেন আসবে না, জাস্ট তোমাদের দেখানোর জন্য। তো দেখো এই ইভেন এইখানেও কিন্তু এ আর ডি এই দুইটা সেম, তাই না? এ আর ডি হচ্ছে সেম, বি আর সি এই দুইটা আলাদা, বাট যখন আমরা এডি মাইনাস বিসি করি তখন কি ওয়ান পাচ্ছি, রাইট? মানে এখানেও কিন্তু রেসিপ্রোসিটি প্রপার্টিটা আমরা রাখতে পারি যখন আমরা ইভেন লং ট্রান্সমিশন নিয়ে কাজ করি। ঠিক আছে, তো দ্যাটস ইট। এই এতটুকুই হচ্ছে আমাদের কনসার্ন। ঠিক আছে, এতটুকুই হচ্ছে আমাদের ট্রান্সমিশন লাইন নিয়ে কাজ। তো এটাই হচ্ছে এবিসিডি প্যারামিটার। তো আমি যেভাবে তোমাদের দেখালাম, তোমরা যদি আরেকবার রেকর্ডিংটা দেখো বা ক্লাসটা যদি ভালোভাবে শুনো, আমার মনে হচ্ছে দ্যাট শুড বি ইট। আমি যথেষ্ট স্টেপ ভেঙে ভেঙে সময় নিয়ে তোমাদের দেখানোর ট্রাই করলাম আর কি। ঠিক আছে, তো আজকে আমরা এতটুকুই রাখবো। তো এখান থেকে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে আস্ক করো। কারো কোনো কনফিউশন বা কোয়েরিজ আছে এবিসিডি প্যারামিটার থেকে? এখান থেকে কোনো কোয়েশ্চেন বা কনফিউশন যদি বলতে পারো আমাকে। না বলো। স্যার, স্যার এই এই যে স্যার ডিরাইভেশন গুলা মানে স্যার এক্সপ্রেশন গুলা যে ডিরাইভ করা শেষ পর্যন্ত, তো ওই পুরা ফুল ডিরাইভেশন গুলা কি স্যার লাগবে মানে এক্সাম বেসিক্যালি ওই হিসাবে এক্সামে আমাদের দরকার হতে পারে, বাট কোন ডেরিভেশন লাগবে সেটা আমি বলে দিব। ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, এটা আমি বলে দিব তোমাদের এক্সামে। এক্সামে ডেরিভেশন দিব কি দিব না সেটা এখন আমি ডিসাইড করি নাই। ঠিক আছে, বাট যদি ডেরিভেশন দিই সেটা আমি তোমাদের নেক্সট ক্লাসে বলে দিব। ঠিক আছে, আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন? বাট ডেরিভেশন গুলো কিন্তু ইজি। আমি যদি বলি সেটা হচ্ছে যে খুব
কমপ্লিকেটেড না, জাস্ট যদি তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করতে পারো তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। মানে এমন না যে অনেক নতুন কনসেপ্ট দিয়ে ডিরাইভ করতে হচ্ছে, কনসেপ্ট কিন্তু সব আগে, জাস্ট কেসিএল অ্যাপ্লাই করো, কেভিএল অ্যাপ্লাই করো, নোড ভোল্টেজ অ্যাপ্লাই করো, তাই না? এখানে হচ্ছে ইম্পিডেন্স দিয়ে ভাগ করো অথবা অ্যাডমিটেন্স দিয়ে ভাগ করো, দ্যাটস ইট, এতটুকুই। স্যার কুইজ তো অ্যাজ পার শিডিউল। হ্যাঁ, কুইজ মঙ্গলবারই হবে আর কি, এবং কুইজের সিলেবাস যেটা ক্লাসে বললাম সেটাই। ঠিক আছে, আমাদের কুইজের সিলেবাস থাকবে লেকচার 7 এবং লেকচার 8, এই দুইটা টপিকের উপরে। ঠিক আছে, আচ্ছা, তো আর কারো কোনো কোয়েশ্চেন যদি না থাকে আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই। অ্যাটেন্ডেন্স কোথায়? সেখানে। Please kindly respond to your IDs. Serial 1, Yes, sir. Serial 2, Serial 3. Yes, sir. এই যে সবাই এখন জয়েন দিবে যেহেতু অ্যাটেন্ডেন্স নিচ্ছি, তাই না? সন্ধানে Okay. একটা